পারছে না। সুজন তাই উঠে দাঁড়ালো। ইসির এমন কাণ্ডে সে এবার অবাক হয়ে যায়। শুধু সুজন নয়, রাতুল, আয়াস, অগ্নি, নীরব আর পুলিশরাও অবাক হয়ে যায়, কিন্তু অবাক হয় না বাড়ির কেউ। সুজনের মুখ থেকে নামটা শোনার পর সবাই যেন আকাশ থেকে পড়ে। আমার আদি ফিরে এসেছে। ছেলেরা আমাদের সাথে থেকেও আমাদের থেকে নিজে আড়াল করে রেখেছে। অভিমান, অভিমান, পুরোটাই আমার ভাইয়ের অভিমান। সবার রিয়াকশন আর কথাবার্তা শুনে দেখে সুজন কি বলছিল তাই ভুলে গেছে। কি ব্যাপার বলো তো রাতুল, ওরা কি বলছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। ছেলে ভাই মানে কি এসবের? ওরা 5 জনের মধ্যে একজনও এই বিষয়ে কিচ্ছু জানে না। আদি কোনোদিন পরিবারে নিয়ে কিছু বলেনি ওদের। আচ্ছা, তোমরা আদিকে কবে থেকে চিনো? মানে আমি বলতে চাইছি যে আদির পরিবার সম্পর্কে তোমরা কিছু জানো না? আদি কোনোদিনই বলেনি আমাদের আপনাদের কথা। তবে হ্যাঁ, একজনের কথা আদি সবসময় বলতো। ওইটুকু বলার সাথে সাথে ভিতর থেকে একজন নার্স বেরিয়ে আসে। সবাই নার্সকে গিয়ে ধরে। আমার ছেলে কেমন আছে? দেখুন, কন্ডিশন ভালো নেই, এমার্জেন্সি ও পজিটিভ রক্তের প্রয়োজন। আমাদের এখানে এই গ্রুপের রক্ত এখন নেই, তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন অ্যারেঞ্জ করুন। আমি দেব রক্ত। রোহানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকায়। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। চলুন আমার সাথে। একবার বলুন না আমার ছেলেটা কেমন আছে? বললাম তো, অবস্থা বেশি ভালো না, আপনারা আল্লাহকে ডাকুন। বলে সে রোহানকে সাথে নিয়ে চলে যায়। আচ্ছা সুমন, আমার ভাই কার কাছে থেকে মানুষ হয়েছে বলতে পারো? আমি শিওর বলতে পারবো না। কোথায় ছিল আমাদের আদি? কে এত ভালো মানুষ তৈরি করলো আমাদের অবহেলা করে ফেলে দেওয়া ছেলেটাকে? পেছন থেকে কেউ একজন বলে ওঠে, আদিব কোথায় ছিল আমি বলছি। কণ্ঠটা চেনা চেনা লাগে আর তাই সবাই পিছন ফিরে অবাক হয়ে যায়। তুই? পেছন দিক থেকে কেউ একজন বলে, আমি বলছি আদিব এতক্ষণ কার কাছে ছিল। পরিচিত কণ্ঠ অবাক হয়ে সকলে পেছনে ফিরে তাকায়। তুই? আমি। আপনি জানতেন আদি কোথায় ছিল? জানতাম। তাহলে এতদিন কেন বলেননি সত্যিটা মিজান ভাই? এই হলেন আদির বাবার বন্ধু মিজান সাহেব, যিনি আদিকে এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। বলিনি তার কারণ আদির বাবা নিজেই বারণ করেছিল। কিন্তু কেন আঙ্কেল? সেটা আদি নিজেই ভালো করে জানে। তুই কবে থেকে আদিকে চিনিস? 2 বছর আগে আমি যখন চট্টগ্রামে গিয়েছিলাম তখন আমার আদিবের সাথে পরিচয় হয়। ইয়েস, আর ইউ রাইট। আমরা আগে চট্টগ্রামে ছিলাম, কিছুদিন আগে পোস্টিং দিয়েছি। আদিকে ঢাকাতে পাঠানো হয় আর আমাকে পাঠানো হয় পরে। আদি চট্টগ্রামে ছিল? কিন্তু আঙ্কেল ও কি করে পৌঁছালো সেখানে? ও তো এই ঢাকাতে ছিল, তাই না? আশরাফ তো ঠিকই বলেছে। আদিব আমাকে সব কিছুই বলেছে। সে আমারই বারণ করেছিল তোমাদের কাছে এসব আমি কখনো না বলি। তবে আজ যখন তোমরা ওর আসল পরিচয় জেনে গেছো তখন লুকিয়ে লোকের রাব কি বলো? বল তাহলে। মিজান সাহেব মুখ খুলতে যাবেন তার আগে অপারেশন থিয়েটারের লাইট অফ হয়ে যায়। ডাক্তার বাইরে বেরোনোর সাথে সাথেই, ডক্টর আদি কেমন আছে? ঠিক আছে তো? বলুন না প্লিজ, চুপ করে আছেন কেন? ইসির পাগলামি দেখে সবাই নির্বাক তাকিয়ে থাকে সেদিকে। দেখুন মিস জামান, শান্ত হন। আর কিছুক্ষণ আগে তো আপনার এই পেশেন্টকে নিয়ে এলেন আর নাম বলেন রাস। এখন আদি কাকে বলেন? কথাগুলো ডাক্তার বলে কারো উত্তরে অপেক্ষা না করে বলেন, তবে সেটা যাই হোক, আমাদের কাছে একজন পেশেন্ট, এটাই বড় কথা। পেশেন্টটা এখন কেমন আছে? আপনার তো আগেই বলা হয়েছে যে আশা খুব কম। আমরা অপারেশন করেছি, এখন জ্ঞান ফেরার পালা। 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান ফিরে তাহলে হয়, না হলে আই এম সরি। আপনি মজা করছেন? হোয়াট? দেখুন ডক্টর, উনি একজন সিনিয়র আর্মি অফিসার, সো তার ট্রিটমেন্ট নিয়ে খামখেয়ালি করলে তাই পরে কিন্তু সামলাতে পারবেন না। কি আর্মি অফিসার? ইয়েস। ডাক্তার তখন অবাক হয়ে ইসি এবং বাকি পুলিশদের দিকে তাকায়, কারণ ডাক্তার জানে ছেলেটা একটা ক্রিমিনাল, আর তাই সে এতটা গুরুত্ব দেয়নি। ডক্টর এবার আগের থেকে সিরিয়াস হয়ে কিছুটা ঘাবড়ে গিয়ে উত্তর দেয়, দেখুন স্যার, আপনারা ওনাকে একদম লাস্ট মুহূর্তে এনেছেন, আর তারপরও আমরা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করেছি। অপারেশনটা হয়ে গেছে, এখন 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফেরাটাই জরুরি।
জ্ঞান না ফেলে কিছু বলা যায় না। এতটুকু বলেই ডক্টর সামনের দিকে পা বাড়ালেন। ডক্টর, আমি ওর সাথে দেখা করতে পারি? ওনার তো সেন্স নেই ম্যাম। লাগবে না, আমি শুধু দেখতে চাই। কিছুক্ষণের মধ্যে ওনাকে বেডে শিফট করা হবে, তখন কেবিনে যে কোনো একজন যেতে পারেন। একটু প্লিজ ডক্টর। ভাই ইসির কাঁধে হাত রেখে বলে, ইসি বোন আমার প্লিজ শান্ত হ, উনি তো বলছেন কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, পাগলামি করিস না। ইসি এবার ভাইয়ার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। আমি এটা কি করলাম ভাইয়া? নিজের হাতেই। আপনি প্লিজ শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আদি ভাইয়া ঠিক আবার আমাদের মাঝে ফিরে আসবে। সবাই আবার ঈশিতাকে বোঝাতে লাগে। নির্ভীক এখানে উপস্থিত পুলিশ এবং আর্মিগুলো যারা এই ব্যাপারে কিছুই জানে না, সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর আদিকে অপারেশন থিয়েটারতে বের করে বেডে নিয়ে যাওয়া হয়, আর ডক্টর নিজে চলে যায় ভিতরে। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এসে বলেন, বেডে আনা হয়েছে, আপনারা একজন চাইলে ভিতরে আসতে পারেন, তবে হ্যাঁ, কোনো কান্না করা যাবে না। ইসি তুই যা ভেতরে, আমরা পরে যাব। আদিপ শুয়ে আছে বেডে, আর তার পাশেই বসে আছে ইসি। আদি, হ্যাঁ আদি, আমাকে প্লিজ ক্ষমা করে দে, প্লিজ ওঠ। বিশ্বাস কর, আমি জানতাম না আমি কাকে গুলি করছি। আমার তখন মাথা ঠিক ছিল না। দেখ, আমি কানে ধরছি। আমি আর কোনো দিন কোনো ভুল করব না, প্রমিস। শুধু একবার ওর প্লিজ। বাবাই, মনি, ভাইয়া, ভাবি, আরও মা বাবা, নিশাই, সবাই তোর জন্য কত কষ্ট পেয়েছে জানিস? কত খুঁজেছি আমরা তোকে, কোথাও পাইনি। আমি নিজে তোকে সারা শহর খুঁজেছি, তোকে পাইনি বলে আমি নিজেও পরিবারের সাথে থাকিনি। তুই জানিস আমি বিদেশ থেকে ফিরে হোস্টেলে একা একা থেকেছি। আজও আমি নিজের পরিবারের সাথে থাকি না, শুধু তোর জন্য। আর তুই ফিরে এসেও সবার সামনের থেকে নিজেকে আড়াল করে রাখলি। কি করে পারলি এটা করতে? একটুও বুঝি কষ্ট হয়নি? ম্যাম প্লিজ শান্ত হন, এখানে কান্নাকাটি করলে রোগের সমস্যা হবে। আপনি বলুন না, একবার ওকে চোখ খুলতে, আমার কথার জবাব দিতে বলুন না। ইসি নার্সের হাত ধরে রিকোয়েস্ট করতে করতে বলে কথাগুলো। ইসির এমন অবস্থা দেখে নার্সের চোখেও পানি চলে আসে। প্লিজ আপনি শান্ত হন, খুলবে চোখ, খুব তাড়াতাড়ি খুলবে ইনশাল্লাহ। অনেক বড় আঘাত পেয়েছে তো, এখন একটু রেস্ট নিতে দিন, না হলে অনেক কষ্ট হবে। আমি নিজের হাতে গুলি করেছি। নিজের হাত দুটি একত্র করে কাঁপতে থাকে ঈশা। নার্স মহিলাটি নিজের সাধ্যমতো চেষ্টা করছে বোঝানোর, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ম্যাম এভাবে কান্নাকাটি করলে কিন্তু এখানে থাকতে দেবে না ডক্টর। আপনি কি ভেতরে থাকতে চান না? কাঁদবো না, আর আমি সত্যি কাঁদবো না বলে চোখ মুছে নেয়। এদিকে বাইরে সবাই অপেক্ষা করছে। মিজান আঙ্কেল, আপনি কি যেন বলেছিলেন ভাই কোথায় ছিল? বলছি। আমি যখন 2 বছর আগে চট্টগ্রামে যাই আমার একটা কাজে, তখন রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে যায়। চলে গেলেন ফ্ল্যাশব্যাকে। চলুন আমরাও যাই। মিজান সাহেব চট্টগ্রাম পৌঁছে একটা গাড়ি ভাড়া করেছিলেন হোটেলে পৌঁছানোর জন্য, কারণ তিনি গাড়ি নিয়ে আসেননি। কি হলো? কি স্যার, মনে হয় গাড়ি খারাপ হয়ে গেছে। মানে? স্যার, গাড়িটা খারাপ হয়ে যাবে ভাবতেও পারিনি, আমি বুঝতে পারছি না। এখন কি হবে? ড্রাইভার আর মিজান সাহেব দুজনই পায়চারি করতেছে, এমন সময় একটা বাইক আসে এখানে। কি ব্যাপার, আপনাদের কোনো সমস্যা? তারপর তিনি আদিকে সবটা বিষয় খুলে বলেন। এক কাজ করুন, আপনি আমার বাইকে চলে আসুন, আর ড্রাইভার আপনি গাড়িটা সারিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। কোথায় যাবেন আঙ্কেল? সার্কিট হাউস। ওকে চলুন, আমি পৌঁছে দিচ্ছি। দুজনেই চলতে থাকে। রাস্তার মাঝখানে অনেক কথা হয় দুজনের মধ্যে। এই তো আঙ্কেল, চলে এসেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। এই যা। কি হলো আঙ্কেল? দেখেছো, তোমার সাথে এতটা রাস্তা এলাম, কত কথা বললাম, অথচ নামটা জানা হলো না। আদি দুটোনায় পড়ে যায়, কারণ সে তার আঙ্কেলকে ঠিকই চিনতে পেরেছে, আমার না। বলার আগেই ওর ফোন বেজে ওঠে। আঙ্কেল, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, এখন আসি। আমি বিকেলের দিকে এসে গল্প করবো, কেমন? আচ্ছা, তুমি সাবধানে যেও। আদি চলে আসে সেখান থেকে, আর এসে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কাজ শেষে বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে বসে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ঠিক করে মিজান আঙ্কেলকে তার পরিচয় দেবে। তার দেরি না করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে সার্কিট হাউসের দিকে।
দরজায় কেউ নক করার শব্দ পেয়ে মিজান সাহেব দরজা খুলে দেন। আর তুমি? এসো এসো, ভিতরে এসো। আদি ভিতরে গিয়ে বসে আর আঙ্কেল দুটো কফি অর্ডার দিয়ে দেয়। আপাতত মিজান সাহেবকে শুধু আঙ্কেল বলে সম্বোধন করা হবে। তখন কিন্তু তোমার নামটা জানা হলো না। কিন্তু আমি আপনার নাম জানি। কি করে? আঙ্কেল, আমি আদিব, আফজাল আল ইমরান সাহেবের ছেলে। কি? আমি আদিব আল এহসান। তুমি এখানে কিভাবে সম্ভব? কেন আঙ্কেল, আপনি কিছু জানেন না? না না তো, আমি তো বিদেশে ছিলাম এত বছর, এই তো কিছুদিন আগেই ফিরলাম। তখন আদির মনে পড়ে ছোটবেলার কথা। আদি বাড়িতে থাকতে উনি সপরিবারে বিদেশ চলে গেছেন। কি হয়েছে? তুমি এখানে কেন? তোমার পরিবারের তো ঢাকাতে। তুমি কি এখানে কোনো কাজ করো নাকি? তোমার বাবার ব্যবসা এখনো চট্টগ্রামে প্রসারিত করা হয়েছে? আমার কোনো পরিবার নেই আঙ্কেল। হোয়াট? তারপর খুলে বলে সে সব ঘটনা। সবকিছু শোনার পর আফজাল এমনটা কি করে করলো? নিশ্চয় আমি ভাবতে পারছি না। হাউ দ্যাট ইজ পসিবল? আঙ্কেল প্লিজ, আপনি কাউকে আমার কথা বলবেন না। কেন? আমি চাইনি, একাই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে। বলো এখন তুমি কি করো? আঙ্কেল, আপনাকে পরিচয় দিয়ে দিয়েছি, আর বাকিটা বলতে এখন আর দ্বিধা নেই। আমি আর্মি অফিসার। সত্যি? বলে পকেট থেকে ওর কার্ডটা বের করে দেখায়। আচ্ছা আদিব, আমার আর একটা প্রশ্ন ছিল। জি আঙ্কেল বলুন। তুমি তো বাড়ি থেকেই সেই ছোট্টবেলা রাগ করে বেরিয়েছিলে। তাহলে তুমি এত বড় একজন আর্মি অফিসার হলে কি করে? এটা আমার জানতে ইচ্ছে করছে। বলছি আঙ্কেল, চলুন আরেকটা ফ্ল্যাশব্যাকে যাই। দিনটা আজ থেকে 16 বছর আগে, যখন আদি বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। সেদিন রাগ আর অভিমান নিয়ে বেরিয়ে পড়ে আদি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। এতটা পথ সে কান্না করতে করতে এসেছে। রাস্তায় অনেক মানুষ তাকে দেখেছে। অনেকে তার কাছে এসে জিজ্ঞেস করেছে তার কি সমস্যা, কিন্তু আদি তাদের এড়িয়ে গেছে। ও ছোটবেলা থেকেই নিজের ভিতরে একটা চাপা রাগ আছে, যেটা সব সময় হয় না, কিন্তু আজ হচ্ছে, আর ভীষণভাবে হচ্ছে। তাই কোনো খেয়াল ছিল না। হাঁটতে হাঁটতে কখন বড় রাস্তায় চলে এসে সে জানে না। কোথায় চলে এলাম আমি? বাসায় ফিরবো কি করে? চিন্তায় পড়ে যায় সে। তখন আবার নিজের মনকে শক্ত করে নেয় সে। ফিরবো না আমি আর বাড়িতে। বাবা আমায় খুব মেরেছে, মা কিচ্ছু বলেনি। ভাইয়া নিজের দোষ করে আমায় মার খাওয়ালো ঠিক আছে, কিন্তু আমাকে একবারও আমার বোনের কাছে কেন যেতে দিল না? ঠিক আছে, আমিও যাব না আর কোনোদিন ওদের কাছে। ভাইয়া আজ থেকে আর কারো উপর নিজের দোষ চাপাবে। এখন থেকে দেখা যাবে আরও আর ব্যথা পায় কিনা। আদি তো আর থাকবে না। সত্যিটা হলো, আদি সবসময় তার বোনকে আগলে রেখেছে। নিজে এত ছোট হয়েও সে বড়দের মতো বোনকে আগলেছে। বাবা মা দুজনেই নিজেদের কাজে ব্যস্ত, আর ভাইয়া তো। আজকের ঘটনা আদির ছোট্ট মনে অনেক আঘাত করে। মন খারাপ করে আদি আবারও চলতে থাকে। বড় রাস্তার ধারে হাঁটতে হাঁটতে সে দেখতে পায় একটা বাস এসেছে, আর সেটাই সবাই ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। আরো বাস আছে, তবে এটাই কেন সবাই উঠছে? আবার উকি ঝুঁকি মারছে, বুঝতে পারছে না। কৌতূহল জাগে তার মনে, কিন্তু আসল ঘটনা সে বুঝতে পারছে না। আর তাই ওর ইচ্ছে জাগে এখানে ঢুকে দেখার। নিজের মন খারাপের কথা বলে আদির ছুটে যায় বাসটার কাছে। সবার পায়ের তলা দিয়ে কিছুটা ফাঁক ফোকর করে ঢুকে পড়ে। ঢুকে সে দেখতে পায় এখানে কি সব অদ্ভুত লোকজন কি যেন করছে। আসলে বাসটা ছিল সার্কাসের লোকেদের, আর বাসটা এখানে থামায় লোকজন মজা দেখার জন্য ভিড় করেছে। আদিও সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে, কারণ সে কোনোদিন এসব দেখেনি। খুব ভালোই লাগছে তার এসব দেখতে। হঠাৎ বাসটা চলতে আরম্ভ করলো, কিন্তু আদির সেদিকে খেয়াল নেই। সে আপন মনে তাদের খেলা দেখে চলেছে। বাসের লোকগুলো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তারাও আদিকে খেয়াল করছে না। বেশ কিছুক্ষণ দেখার পর এখানে গন্ডগোল শুরু হয়ে যায়। বাসে থাকা লোকগুলো পালানোর চেষ্টা করতে থাকে। এসব দেখে আদি অনেক অবাক হয়ে যায়। কয়েকজন লোক এখানে চলে আসার আটক বাসের মধ্যে থাকা লোকজনকে, কারণ ওরা ছিল ক্রিমিনাল, সার্কাসের আড়ালে খারাপ কাজ করে বেড়ায়। সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাসের মধ্যে একটা বাচ্চা ছেলেকে দেখে একজন অফিস থমকে যায়। সে গিয়ে আসে বাচ্চাটার দিকে, বেশ কিছুক্ষণ আর চোখে তাকিয়ে দেখতে থাকে তাকে। ছেলেটাকে দেখে মনে হয় সে কোনো বড়লোক বাবার সন্তান, কিন্তু এখানে কি করছে বুঝতে পারছে না।
তারপর স্যার বাকি সবাইকে বাইরে বের করে দিয়ে নিজে আদির কাছে গিয়ে দাঁড়ায়। আদি ওনাকে দেখে হা করে তাকিয়ে থাকে, কারণ লোকটা দেখতে বেশ লম্বা আর সুন্দর। আদির মনে হয় টিভিতে দেখা কোনো কার্টুনের হিরোর মতো। আদি হা করে তাকিয়ে আছে। বাচ্চাটাকে ভাবে তাকিয়ে থাকতে দেখে অফিসার নিজেও অবাক হন। তিনি আরো একটু কাছে গিয়ে ওর দুটো হাত ধরে নিচে বসে পড়েন। নাম কি তোমার? আদিপ। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, তোমার বাবা কি নাম? বাবার কথা বলে আদির মুখটা মলিন হয়ে যায়। অফিসার আদিকে আরো অনেক কিছু বলে, কিন্তু সে তার জবাব দেয়নি। আচ্ছা, তোমার বাড়ি কোথায় এটা তো বলো। কার সাথে এখানে এসেছো? আমার বাড়ি নেই। মানে? এরকম সুন্দর আর পরিপাটি ছোট্ট একটা ছেলের মুখে এমন কথা শুনে চমকে যান বাদল সাহেব। আমার বাড়ি নেই। তুমি এখানে এলে কি করে? হাঁটতে হাঁটতে। আচ্ছা, তা তো বুঝলাম। কোথা থেকে এসেছো বলো। আদি আর কিছু বলে না। ওকে চুপ থাকতে দেখে কিছুটা অস্বস্তিকর নিঃশ্বাস ফেলে চুপ করে থাকেন। স্যার ফিরবেন না? পিছন থেকে কারো কণ্ঠ শুনে বাদল পিছন ফিরে তাকায়। হ্যাঁ। আচ্ছা স্যার, এই বাচ্চাটাকে জানি না। তারপর বাদল ঘটনা খুলে বলে সাথে থাকা লোকটাকে। তাহলে স্যার ওকে কি করবেন এখন? চিন্তার বিষয়। এখানে একা তো ফেলে চলে যাওয়া ঠিক হবে না। আচ্ছা, আমি দেখছি, দাঁড়াও। বলে বাদল আবার আদির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে। আচ্ছা আদিপ, তুমি এখন কোথায় যাবে বলো তো? কোথায় না, এখানেই থাকবো। বাদলের জবাব শুনে চমকে গিয়ে সহকর্মীর দিকে তাকাই। স্যার, ও মনে হয় বাসা থেকে রাগ করে বেরিয়ে গেছে। কি বলছো কি? এইটুকু বাচ্চা ছেলে রাগ করে বাসা থেকে বেরিয়ে এলো? হতে পারে স্যার। আচ্ছা, তুমি যাও, আমি দেখছি। কথাটা বলার পর সেই লোকটা চলে যায়। বাদল আর আদির সামনে গিয়ে বসে। আচ্ছা আদিপ, আমার কথা শোনো। এই গাড়িটা তো এখানে থাকবে না, এটাকে থানায় নিয়ে যাওয়া হবে। তাহলে তুমি কোথায় যাবে? আদি এখনো নিশ্চুপ, কোনো কথা বলে না। আচ্ছা, তুমি আমার সাথে চলো বলে আদিকে নিয়ে বাসটা থেকে নেমে গেলেন। সাথে থাকা লোকটিকে কিছু বলে নিজের গাড়িতে উঠবেন, তখনই সেই লোকটি বলল, স্যার আপনিও কে কোথায় নিয়ে যাবেন? দেখা যাক, আমার কাজ তো শেষ। তোমরা দেখে নাও, আমি আসছি। স্যার আপনি ওকে কোথায় নিয়ে যাবেন? না, আগামীকাল। ওকে স্যার। বাদল আদিকে নিয়ে চলে আসে নিজের জায়গায়। এসে আদিকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। এর মধ্যে অনেকবার সে আদির থেকে পরিচয় আর ঠিকানা জানতে চেয়েছে, কিন্তু আদি কিছু বলেনি, আর তাই হাল ছেড়ে দিয়েছে। সে রিসেপশনে কল করে দুজনের জন্য ডিনার অর্ডার করে দিয়ে আদির পাশে বসে। এবার আর ওর পূর্বের পরিচয় জানতে চাই না বলে অন্য কথা। আদিপ। কি ভাবছো তুমি? আদিপ মাথা নিচু করে আছে। আচ্ছা আদিপ, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি তো তোমার সম্পর্কে আমাকে কিছুই বললে না। কি বলবো? ওই যে তোমার বাবা মা, তোমার বাসা কোথায়? আমার কেউ নেই। এইটুকু একটা বাচ্চার মুখে বারবার একই কথা শুনে বাদল কিছুটা চিন্তায় পড়ে যায়। শেষে আর কিছু না ভেবেই বলে, আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? কি হতে পারি না? তুমি তো অনেক বড়, কি করে বন্ধু হবে? বন্ধু তো সমান সমান হয়। বড়রাও ছোটদের বন্ধু হয়। তারপর অনেকভাবে সে আদিকে বুঝায়, আর আদি রাজি হয় বন্ধুত্ব করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে কি তুমি আমার সাথে যেতে রাজি? কোথায়? কেন, আমার বাসায়। বন্ধু, তাহলে এটা কার বাসা? এটা তো বাসা না, এটা হলো হোটেল। এখানে আমি 2 রাত থাকতে এসেছিলাম একটা কাজে। তাহলে কি? তাহলে তোমার বাসা কোথায় বন্ধু? চট্টগ্রামে। ও আচ্ছা। তুমি চিনো মনে হচ্ছে। আমি তো বাবার মুখে শুনেছি নামটা। তোমার বাবা কি চট্টগ্রামে থাকেন? আবারও চুপ হয়ে যায়। আচ্ছা বাদ দাও, এখন বলো আমার সাথে যাবে কিনা। যাব। ওকে বাবা। আদির মাথায় হাত বুলাতে বুলাতে সে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভেঙে যায় বাদলের। সে উঠে দেখে আদি এখনো ঘুমিয়ে আছে, আর তাই আদিকে না ডেকে নিজে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আদি উঠে পড়েছে। গুড মর্নিং ফ্রেন্ড। গুড মর্নিং। চলো ফ্রেশ হতে হবে এখন। দুজনেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়ে। বাদল ফেরার আগে একবার এখানকার অফিসে যায়। বাদল একজন স্পেশাল আর্মি অফিসার। সে চট্টগ্রামে পোস্টিং হবে একটা বিশেষ কাজে, তাকে জরুরি তলবে ঢাকা আনা হয়। আর এখানে সে আদিকে পায়। বাদলের সাথে দেখা হয়ে যাওয়ায় আদির জীবন পাল্টাতে আরম্ভ করে।
অফিস থেকে বিদায় নিয়ে বাদল আর আদি দুজনেই পাড়ি জমায় চট্টগ্রামের উদ্দেশ্যে। প্রতিমধ্যে আদির অনেক মন খারাপ হয়। সে নিজের বাড়ি ছেড়ে, আপন মানুষ ছেড়ে আর এখন শহর ছেড়ে চলে যাচ্ছে। ওর ভিতরে প্রচন্ড রাগ আর অভিমান কাজ করছিল, আর যার জন্য সে যেতে রাজি হয়ে যায়। ব্যাপারটা লক্ষ্য করে বাদল, আর তাই সে নানান জায়গায় গাড়ি থামিয়ে আদিকে ঘুরিয়ে দেখায়। ঢাকা থেকে নিজে ড্রাইভ করে চট্টগ্রাম ফিরতে অনেক রাত হয়ে যায় ওদের। রাতে বাসায় এসে তালা খুলে ভিতরে প্রবেশ করে। আদি চারদিক ঘুরে দেখতে থাকে। বাড়িটা ওদের বাড়ির মতো বিশাল না হলে বাড়িটা বেশ সুন্দর। বাদলের ফোন চলে আসে, সে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অনেকক্ষণ ফোনে কথা বলার পর সে ফোনটাকে টেবিলে রেখে পেছন ফিরে আদিকে ডাক দিতে যাবে, কিন্তু আশ্চর্য ব্যাপার, আদি এখানে নেই। কোথায় গেল ছেলেটা? সে তো কিছুই জানে না এই বাড়ির সম্পর্কে। আর সবচেয়ে বড় কথা, ভিতরে সব লাইট তো নিভিয়ে রাখা, তাহলে অন্ধকারে আদি কোথায় গেল? আদিকে খুঁজতে খুঁজতে বাদল বাড়ির ভিতরে যায়। সে লাইট অন করে দেয়। এ কি আদিপ, তুমি এখানে কি করছো? আমি তো দেখতে এসেছি। একা একা অন্ধকারে ভালো লাগে না। না। আরে বাহ, তুমি তো বেশ সাহসী। আচ্ছা বন্ধু, বলো। তোমার বাড়িতে আর মানুষ কোথায়? আদির মুখে কথাটা শুনে বাদলের মুখটা মলিন হয়ে যায়। আমি এই বাড়িতে একাই থাকি। কেন? কেউ নাই। তোমার কেউ নেই? ছিল, তবে তারা সবাই আল্লাহর কাছে চলে গেছে। এখন চলো রুমে, ফ্রেশ হতে হবে তো। বাদল আদিকে নিয়ে চলে যায় রুমের ভিতরে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার তৈরি করে নিজে খায়। আদিকে খাইয়ে দিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে দুজন। পরের দিনে আদিকে একটা স্কুলে ভর্তি করে দেয় বাদল, আর বাবা মায়ের জায়গা খালি রেখে অভিভাবক এর জায়গা পূরণ করে দেয়। বাদলকে এখনকার সবাই চিনে, তাই তেমন কোনো আপত্তি করেনি স্কুলের শিক্ষকরা। পরে অবশ্য বাবা মায়ের নামের প্রয়োজন হয়, কিন্তু ততদিনে বাদল আর আদির বাবা মায়ের পরিচয় নিয়ে আগ্রহ দেখায় না, কারণ সে বুঝে যায় আদিকে ছাড়া সে থাকতে পারবে না। আর আদিও বাদলকে বাবাই বলে ডাকে। এভাবেই চলতে থাকে ওদের দিন। দুজনে বেশ সুখেই কাটাতে থাকে। আদি এখন চট্টগ্রামে একটা ভার্সিটিতে পড়ে, আর বাদলও বেশ ভালোভাবে কাজ করে সুনাম আর প্রমোশন দুটোই অর্জন করে চলেছে। এর মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। সেদিন সকালে দুজনে ব্রেকফাস্ট করে বাদল একটা কেসের উদ্দেশ্যে বেরোনোর জন্য তৈরি হয়, আর আদি ভার্সিটির উদ্দেশ্যে। আদি জানতো আজ তার বাবাই যে অপারেশনের উদ্দেশ্যে যাচ্ছে, এটা অনেক ভয়ঙ্কর, আর তাই সে অনেকবার বাধা দিয়েছে না যাওয়ার জন্য। আচ্ছা বাবাই, আজকে কি যেতেই হবে? আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না বলো? এটা অনেক রিস্ক হয়ে যাবে। ঝুঁকি ছাড়া কি জীবন চলে নাকি? কিন্তু জেনে শুনে এরকম মারাত্মক ঝুঁকি আমি তোমায় নিতে দিতে চাই না, প্লিজ বোঝার চেষ্টা করো। শোনো, মানুষের জীবনটা এমন, ঝুঁকি নিতে যারা ভয় পায় তাদের কি বলে জানিস? কাপুরুষ। তুই কি চাই বাবাই কাপুরুষ হোক? কিন্তু কোনো কিন্তু নয়। আর আমি তো এর আগে অনেক এমন ঝুঁকি নিয়েছি, আমার কিছু হবে না। তুমি আমার কথাটা শোনো প্লিজ। এসে শুনবো, এখন আমায় বেরোতে হবে, তুই সাবধানে যাস, কেমন? বাই। বলে বাদল বেরিয়ে যায়, আর আদি মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার অনেক টেনশন হচ্ছে, আর মনের মধ্যে একটা ভয় কাজ করছে। কিছুই ভালো লাগছে না আর ওর। তাই সে আজ বাসায় রয়ে গেল। অনেক সময় পেরিয়ে গেল, আদি শুধু ছটফট করছে। কোথায় সে শান্তিমতো বসতে পারছে না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আদি বারবার ঘড়ি দেখছে। কিছুক্ষণ পর বাসার টেলিফোনটা বেজে ওঠে। হ্যালো, কি? বাবা এখন কোথায়? ফোনটা ফেলে দিয়ে আদি বেরিয়ে পড়ে বাইক নিয়ে। হাসপাতালের সামনে এসে বাইকটা থামায় সে। এখানে বেশ ভিড় জমে আছে। সাধারণ জনগণের থেকে সাংবাদিকদের সংখ্যা অনেক বেশি। সবার ভিড় ঠেলে আদি ঢুকে যায় ভিতরে। কেবিনের বাইরে আরো অনেক সাংবাদিক আছে, সাথে পুলিশ, আর্মি, প্রশাসনের অনেক লোক। আদিকে দেখে দুজন লোক ওর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি আদিপ? ওরা আদির সাথে টুকটাক কথা বলে এর মধ্যে ভিতর থেকে ডাক্তার বেরোয়। আপনাদের মধ্যে আদিপ কি? আমি ডাক্তার। আমি বাবাই ঠিক আছে তো? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন কিছু। আপনি ভিতরে যান। ডাক্তার বলতে দেরি, আর আদি ডাক্তারকে ঠেলে ভিতরে ঢুকতে দেরি হয় না। ভিতরে ঢুকে দেখতে পায় সে তার বাবাকে বেডে শুয়ে আছে। আদিকে দেখে বাদল তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলে। আদি, খুব শান্তি লাগছে এখন, তাই না? রাগ করিস না বাবা। আমার কোনো কথাই তো তুমি শুনো না। দেখো বাবা, আমি
বলে বেরিয়েছিলাম এটাই আমার লাস্ট কেস, আর দেখো এটাই হলো। বেশি বুঝো তুমি সবকিছু। হুম। আদি আর বাদল এভাবে অনেক কথা বলে বাদল আদিকে অনেক কিছু বোঝায়। নিজের সব কিছু অনেক আগেই আদির নামে করে দিয়েছিল, তাই এখন আর নতুন করে দেওয়ার কিছু নেই। আদি, আমার শেষ ইচ্ছাটা পূরণ করি বাবা। একটা ইচ্ছে? তুমি তো আমার সেই ছোটবেলায় অনাথ কুড়িয়ে নিয়ে এসেছিলে, তারপর থেকে আমার সব ইচ্ছে পূরণ করেছো বাবাই, তাহলে এমন ভাবে কি করে আবদার করতে পারো? আদি, আমার তো সময় শেষ। একদম চুপ, কোনো কথা বলবে না, কিচ্ছু হবে না তোমার। আচ্ছা ঠিক আছে, তোর কথা মানলাম, কিন্তু যদি হয়ে যায় তাহলে আমার ইচ্ছাটা রাখবি। আবার বল না বাবা। ঠিক আছে বলো। তুই জানিস না আমি যেই পথটায় আছি সেটা কার? তোমার পথ তোমারই তো হবে। না। না মানে? তাহলে কার? আমার বাবাইয়ের। তাহলে তো হয়ে গেল। তবে একটা কথা আছে যেটা তোকে কোনোদিন বলিনি, জানিস তো? কি কথা? বাবাইও না আমার নিজের বাবা ছিলেন না। কি? উনিও আমাকে কুড়িয়ে পেয়েছিলেন, আমাকে নিয়ে নিজের ছেলের মতো বড় করেছেন। বাদলের কথা শুনে আদি পুরোই অবাক হয়ে আছে। সে আদির কোনো উত্তর অপেক্ষা না করে আবার বলা শুরু করলো। তুই কি জানিস আমি কেন বিয়ে করিনি? কেন? কারণ আমার বাবাই যখন আমাকে কুড়িয়ে পায় তখন তিনি অবিবাহিত ছিলেন। আমাকে পাওয়ার পর তিনি আমাকে নিজের ছেলে বলে পরিচয় দেন, আর কোনোদিন বিয়ের কথা চিন্তাও করেননি। কি বলছো এসব? সেদিন তোকে পাওয়ার পর আমার নিজের অতীত মনে পড়ে যায়, আর আমিও সেজন্য তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। আমিও ঠিক আমার বাবার মতো। আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, এখন তুই আমাকে কথা দে, আমি চলে যাওয়ার পর আমার দায়িত্বটা তুই নিবি। একজন সৎ ও সাহসী আর্মি অফিসার হয়ে দেশের সেবা করবি। কথাটা শুনে আদির মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ ওর স্বপ্ন ছিল অন্য কিছু। সে চেয়েছিল পড়াশোনা শেষ করে বিজনেসে মন দেবে, একজন নামকরা বিজনেসম্যান হবে, আর তারপর বিজনেসের জগতে সে দেখা করবে তার বাবার ভাইয়ের সাথে। কিন্তু সে কোনোদিন তার এই ইচ্ছের কথা মুখ ফুটে বলেনি তার কারো কাছে। যদি সে বলতো তাহলে হয়তো বাদল তাকে এমন দায়িত্ব দিত না, বরং তার জন্য বিজনেসের ব্যবস্থা করে রেখে যেত। আদি নিজের ভাবনায় ডুবে গেছে, আর এতটা ডুবে গেছে যে বাদলের ডাক তার কান অবধি পৌঁছায়নি। বেডের উপর থাকা আদির হাতের উপর হাত পড়ায় তার ধ্যান ভঙ্গ হয়, আর সে চমকে ওঠে। আদি বাদলের দুই কাঁধে হাত দিয়ে ডাকতে থাকে, বাবাই বাবাই, কিন্তু এতক্ষণে তার বাবাই তাকে ছেড়ে চলে গেছে। ঘটনাটি বুঝতে পেরে জোরে চিৎকার করতে থাকে বাবাই বাবাই বলে। আদির চিৎকার শুনে বাইরে থেকে ভিতরে ছুটে আসে ডাক্তার। এসে দেখি সবাই সরে দাঁড়ান। ডাক্তার বাবাকে ডেকে দিন, উঠতে বলুন প্লিজ। হাতটা ধরে চেক করি। হি ইজ নো মোর। না। এবার আদি পাথর হয়ে যায়। বাদলকে হাসপাতাল থেকে রিলিজ করানোর পর তার অন্তিম কাজ শেষ করে সবাই ফিরে যায় যার যার কাছে। দুজন অফিসার আসে আদির কাছে। তারা জানে আদিকে আর দুজনের কি সম্পর্ক। দুজনে আদিকে সান্ত্বনা দিয়ে, কিন্তু আদি তাদের সান্ত্বনা উপেক্ষা করে বলে ওঠে, স্যার আমি বাবার জায়গাটা নিতে চাই। আদির কথা শুনে দুজনে অবাক হয়ে যায়। তারা তাকে বলে এখন তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, আগে শোকটা কাটুক কিছুটা, তারপর না হয় ভাবা যাবে। আমি কিছু ভাবতে চাই না, জয়েন হতে চাই আমি। আর তার আমাকে কি করতে হবে, কি কি পরীক্ষা দিতে হবে আপনি তা বলুন। তোমার তেমন কিছু করতে হবে না, বাদল সাহেব সব ব্যবস্থা করে রেখে গেছেন। কি? তবে তোমাকে ট্রেনিং করতে হবেই, এটা সবাইকে মেনে চলতে হয়। আমি রাজি। শুরু হয়ে যায় আদির নতুন পথ চলা। নিজের সুপ্ত স্বপ্ন নিজের ভিতরেই কবর দিয়ে দেয় সে। কেউ জানতে পারেনি ওর সেই স্বপ্নের কথা, আর ভবিষ্যতে জানার পথগুলো আজ সে বন্ধ করে দিল। শুরু করলো নতুন জীবন। কথাগুলো বলতে বলতে আদির চোখে পানি চলে আসে। তা দেখে মিজান সাহেব এগিয়ে এসে আদির কাঁধে হাত রাখেন। কেঁদো না বাবা, কেন কাঁদছো? তুমি তো তোমার বাবারই ইচ্ছে পূরণ করেছো। হয়তো সে তোমার মুখ থেকে জীবিত অবস্থায় শুনতে পায়নি কথা, কিন্তু তাতে কি হয়েছে? তুমি তো তার ইচ্ছে পূরণ করেছে, বলো। আদি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখের পানিটা গড়িয়ে পড়ার আগেই মুছে নেয়। তার মানে তোমরা গত 3 পুরুষ ধরে রক্তের সম্পর্ক ছাড়াও এই এক প্রফেশনে আসো, আর একই ভাবে? বেশ মজার কিন্তু ব্যাপারটা। আচ্ছা, তোমার কি
আজও নিজের পরিবারের সাথে দেখা হয়নি? না, গত হয়ে যাওয়া 14 বছরে আমি কখনো ঢাকা যাইনি। ও আচ্ছা। আঙ্কেল, আমাকে বেরোতে হবে, পরে এক সময় আপনার সাথে আড্ডা দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে। আদি বেরিয়ে যায় হোটেল থেকে, আর মিজান সাহেব বসে বসে ভাবতে থাকেন আদির বলা কথাগুলো। ওনার একবার ইচ্ছা হয় আফজাল সাহেবকে, মানে আদির বাবাকে এই সুখবরটা দিতে। উনি আদির খোঁজ পেয়েছেন, কিন্তু পরক্ষণে আদি বারণ করে গেছে, ভেবে আর বলেন না। কি অদ্ভুত ব্যাপার, গত 3 পুরুষ ধরে একই ঘটনা কাকতালীয়ভাবে ঘটে গেল। আচ্ছা, আদির জীবনটাও কি এভাবেই যাবে নাকি? কাকতালীয় ব্যাপার আর ঘটবে না? এগুলো ভাবতে ভাবতে দরজায় কেউ নক করলে মিজান সাহেব ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসেন। মিজান সাহেবের সাথে আদির পরিচয় হয়েছে প্রায় 2 বছর হতে চলল। এর মধ্যে দুজন অনেকবার দেখা করে কথা বলেছে। মিজান সাহেব কিছুদিন পর পর চট্টগ্রামে আসেন। ওনার চট্টগ্রামে আসতে ভালোই লাগে। আদির সাথে দেখা হয় আর নিজের কাজও হয়। আজ 2 দিন হলো মিজান সাহেব চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেছেন। এতদিন সেখানেই ছিলেন। মিজান সাহেব নিজের কম্পিউটারে কিছু একটা করছিলেন, এমন সময় ওনার ফোনটা বেজে ওঠে। হ্যালো। হ্যালো আঙ্কেল। হ্যাঁ বলো আদি, কি খবর? খবর ভালো, আপনি কেমন আছেন? আমিও মোটামুটি ভালোই আছি। হ্যাঁ, হঠাৎ কি মনে করে? তুমি তো কখনো নিজে থেকে কল দাও না। আঙ্কেল, আপনার একটা সাহায্য আমার প্রয়োজন। কি? সত্যি? আমি ঠিক শুনছি তো? আঙ্কেল। তা বলো, তোমার বাবা, তোমার আঙ্কেল তোমাকে কিভাবে সাহায্য করতে পারে? আঙ্কেল, আমার একটা বিশেষ কাজে ঢাকা আসতে হবে। ও, সে তো ভালো কথা, কিন্তু তুমি তো না বললে আমি জীবনেও কোনোদিন ঢাকাতে আসতে চাও না। বলেছিলাম, কিন্তু এখন যেতে হবে। আচ্ছা আসো। তা আমি কি সাহায্য করব? আপনাকে করতে হবে, আমাকে একটা বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করতে হবে। কি বলছো তুমি? এটা কোনো সাহায্য হলো? তুমি আমার বাসাতেই থাকবে। মিজান সাহেবের কথাটা বলে আদির উত্তরে আশা না করেই বলতে থাকেন, আচ্ছা তুমি তো অফিসে কাজে আসছো, তাহলে ভাড়া বাসা কেন খুঁজছো? আঙ্কেল, আগে আমার পুরো কথাটা তো শুনে নিন। বলো। আঙ্কেল, আমি আমার বাড়িতে 2 মাসের জন্য ভাড়া নিতে চাই। তোমাদের বাড়িতে? কেন বলো তো? আঙ্কেল, প্রয়োজন আছে। ও, আমাকে বলা যাবে না তাই তো? তেমন বিষয় নয়। তাহলে? আসলে আঙ্কেল, হয়েছে কি, তারপর আদি পুরো ঘটনা খুলে বলে। সে চট্টগ্রামে বসেই খোঁজ নিয়ে জানতে পেরেছে 2 মাস বাদে তার বোনের বিয়ে, আর সে যেহেতু এখন ঢাকাতে যেতে বাধ্য, তাই বোনের বিয়েটা মিস করতে চায় না। আর সবচেয়ে বড় কথা, সে কাজে যাচ্ছে। সেই কাজটা ওদের বাড়ি থেকে করলে ওর আসতে যেতে সুবিধা হবে। সব শুনে মিজান সাহেব বলেন, এই ব্যাপার? আঙ্কেল। ডোন্ট ওয়ারি, আমি সব ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। এখন রাখি, একটু কাজ আছে। আদি ফোনটা কেটে টেবিলে ফোন রেখে কিছু একটা কাজ করতে যাবে, এমনি ফোনটা আবার বেজে ওঠে। এখন আবার কি? কথাটা বলে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় তার সিনিয়র অফিসারের নাম্বার। হ্যালো স্যার। হ্যালো, হাউ আর ইউ বয়? আই এম ফাইন স্যার। ওকে, গুড। আচ্ছা শোনো, তুমি আছো তো ঢাকা? ইয়েস স্যার। গুড। এখানে তোমার থাকা খাওয়া সব ব্যবস্থা করে রাখছি। স্যার। বল। আমার জন্য আপনাকে কিছু করতে হবে না। মানে? ব্যবস্থা করে রাখছি স্যার। তারপর আদি তার স্যারকে সব কিছু খুলে বলে। 3 দিন পরে আদি চট্টগ্রাম ছেড়ে ঢাকার পথে পাড়ি জমায়। আর তারপর কি হলো তা তো আমাদের সকলের জানা। মিজান সাহেব এতক্ষণ এক নাগারে কথাগুলো বলে গেছেন, আর উপস্থিত সবাই তা শুনছে। আচ্ছা আঙ্কেল, আপনি কেন এত বড় সত্যিটা আমাদের থেকে লুকিয়ে রাখলেন? আশরাফ, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আদি বারণ করে রেখেছে। আদি বারণ করলো আর আপনিও আমাদের থেকে লুকিয়ে রাখতে পারলেন? যা হওয়ার তো হয়ে গেছে। আশু, এখন আর রাগ দেখে কি লাভ বল? তোর মা ঠিকই বলেছে, এখন এসব বাদ দে। আর সবচেয়ে বড় কথা হলো, আদি তো সিক্রেট মিশনে আছে। আমি কি করে বলি বলো তো? ও
ওরে বাবা, এতদিন ধরে একই বাসায় থেকে আদি ভাইয়ের সিক্রেট মিশন পরিচালনা করছিল আর আমরা কিছুই বুঝতে পারি নাই। নিশির মুখে হঠাৎ এই কথা শুনে সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। এর মধ্যে থাকা অনেকেই আবার ওর কথাটাকে যুক্তিসঙ্গত মনে করে মাথা তোলে। অবশ্য আমি প্রথম থেকে এখানে ছিলাম না, যদি থাকতাম তাহলে আরো আগেই বুঝতে যেতাম। বুঝতেন তো? আপনি তো এখনই বুঝে গেছেন। ইয়া বড় বড় গুন্ডা আপনাদের বাড়িতে এসে বসে আছে। কি সুন্দর বুঝলেন আপনি। নিশি কিছু বলতে যাবে তার আগেই ওর বাবা ওকে থামিয়ে দেয়। আপনারা তো এটাতেও জানতেন না যে আরো আগে থেকে আরেকজন আপনাদের বাড়িতে এই কাজেই জড়িত? মানে? আমি আপনাদের বাড়ির পুলিশ অফিসারের কথা বলছি। ও, আপনাদের মেয়ে একজন পুলিশ অফিসার, আপনারা সেটা জানতেনই না, খোঁজ খবর রাখেননি? আপনারা খোঁজটা রাখেন, কি বলবেন? সুজন একাই বকবক করে যাচ্ছে, ওর কথার উত্তর কেউ দিচ্ছে, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে কারো বলার কিছুই নেই, ছেলেটা যা বলছে সব ঠিক বলছে। তাদের কথার মাঝখানেই ডাক্তার আদির কেবিনে ঢুকে যায় এবং কিছুক্ষণ বাদে বেরিয়ে আসে। ডক্টর, কি অবস্থা আমার ছেলের? দেখুন, অবস্থা আগের মতোই। 24 আওয়ার্স না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না বলে ডাক্তার এখান থেকে চলে গেলেন। আপনারা তো এখানে থাকবেন বলেই মনে হয়, তাই না? থাকুন, আদির জ্ঞান ফিরলে আমাদের ইনফর্ম করবেন। আমরা বেরোলাম বলে বাকিদের ইশারা করে এগোতে বলে নিজেই আবার পিছিয়ে গেল। রাতুল। ইয়েস স্যার। তুমি বরং হসপিটালেই থেকে যাও। ওকে স্যার। চারিদিকে খেয়াল রেখো। ওকে স্যার, ডোন্ট ওয়ারি, আমি আছি, সবটাই দেখে নিব। অল দ্য বেস্ট বলে বাকি তিনজনকে বেরোতে বলল। হাসপাতালে সবাই ওদের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওরা চারজন হাসপাতালের বাইরে এসে নিজেদের বাইকগুলো বের করে নেয়। স্যার, এখন আমরা কোথায় যাব? অফিসে। অফিসে? স্যার, এখন যদি মিস্টার আরুষ চৌধুরী সবটা জেনে যায় কি হবে? আয়েশার কথা শুনে সবাই ওর দিকে তাকায়। ব্যাপারটা ওরা তো এতক্ষণ ভেবে দেখেনি। সুজন বাইকে বসে গেছিল, সে বাইক থেকে নেমে আবার আয়েশের সামনে এসে দাঁড়ায়। তোমার কি মনে হয় আয়াস, আমরা হসপিটালে ওপেনলি সবার সামনে সবটা বলে দিলাম, আর এই খবর মিস্টার চৌধুরীর এখনো জানার বাকি রয়ে গেছে? সুজনের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। স্যার, কি বলছেন? তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? যা হবে দেখা যাবে, এখন সবাই চল অফিসে। বাকিরা কিছু বলেনি। আচ্ছা, আপনাদের কি ইচ্ছে আছে? রাও চৌধুরী কি খবর এখন? তোমার কি মনে হয় আয়াস, আমরা হসপিটালে সবার সামনে ওপেনলি বলার পরে মিস চৌধুরী জানার বাকি রয়ে গেছে এখনো? সুজনের কথায় ওরা সবাই বেশ অবাক হয়ে যায়। সুজন তাদের সবাইকে চিন্তা করতে বারণ করে আর অফিসের দিকে চলে যায়। বাড়ির সবাই হাসপাতালে অপেক্ষা করছে আদির জ্ঞান ফেরার। চলুন দেখে আসি আরসি আঙ্কেল কি করছেন। নিজের কেবিনে ঢুকে একটা দরকারি জিনিস খুঁজে পাচ্ছেন না রাও চৌধুরী, আর সেটাই খুঁজে চলেছেন তিনি মনোযোগ দিয়ে। ঠিক তখনই ওনার ফোনটা বেজে ওঠে। হ্যালো, কি? আমি এখনই আসছি। ফোনটা কেটে তিনি বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে। আপনারা ভাবছেন তো যে মিস্টার চৌধুরী হয়তো আদির কাছে যাচ্ছে, কিন্তু না, উনি যাচ্ছেন ওনার ছেলের কাছে, মানে রাফসান চৌধুরীর কাছে। চৌধুরী সাহেব হাসপাতালে ঢুকে সোজা চলে যান ছেলের কাছে। কোমা থেকে বেরিয়ে এসেছে রাফসান। আজ মিস্টার চৌধুরী ভীষণ খুশি, তবে মন খারাপ। উনি কথা দিয়েছিলেন ছেলে সুস্থ হওয়ার আগেই তাকে খুঁজে বের করবেন যে তার ছেলের এই অবস্থার জন্য দায়ী, কিন্তু পারেননি। তার আগেই রাফসান ঠিক হয়ে গেছে। নিজের মনে মনে এই কথাগুলো ভেবে চলেছেন মিস্টার চৌধুরী। এমন সময় পেছন থেকে কেউ একজন বলে ওঠে, আসবো স্যার। তুমি এখন এখানে? কাজের কাজ কিছু হয়েছে? স্যার, সেই খবর দিতেই তো এখানে এসেছি। কি খবর? তারপর সেই লোকটি বলা শুরু করে, ফার্স্ট নিউজ, আপনার বেআই মানে মিস্টার আফজাল আল ইমরানের হারিয়ে যাওয়া ছোট্ট ছেলেকে খুঁজে পাওয়া গেছে। ইয়ার কি করছো আমার সাথে? কেন স্যার? কাকে খুঁজে পাওয়া গেছে আর কে হারিয়ে গেছে আমার
জানার কোনো ইচ্ছে নেই। আসল খবর বলো। স্যার উত্তেজিত হবেন না, আমার কথাগুলো শুনুন আগে। বলো কি? সেকেন্ড নিউজ, আমাদের রাফসান বাবার এই অবস্থার জন্য যে দায়ী তাকেও খুঁজে পাওয়া গেছে। ইয়েস স্যার। কোথায় সে? বলো এখনই। স্যার আগে আমার কথাটা শেষ করতে দিন। আরো বাকি আছে। থার্ড নিউজ, আমাদের সিক্রেট কারখানায় সেদিন কে রেড করার চেষ্টা করেছিল তার খবর পাওয়া গেছে। মিস্টার চৌধুরী এখন আর কোনো কথা বলছেন, শুধু চুপ করে শুনেই যাচ্ছেন। আর সেই লোকটা বলে চলেছে, আপনার ল্যাপটপ থেকে সব ইনফরমেশন গায়েব কে করেছে তাকেও খুঁজে পেয়েছে স্যার। হোয়াট? ইয়েস, আপনি যে ছেলেটার কথা বলছেন রাজ, তার খোঁজও পাওয়া গেছে। সে কি করে, কোথায় থাকে, কে? ও, আর বাকিগুলো কারা বলো ফার্স্ট। সব কটা কি আমি এক গুলিতে শেষ করব? রিল্যাক্স স্যার। তুই এবার বল কে ওরা সবাই, আর কোথায় পাবো? সবগুলোকে একসঙ্গে মারবো নাকি? সব কটাকে যেভাবে মারি না কেন, কিন্তু আমার ছেলের এই অবস্থা যে করেছে আমি তাকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। স্যার আমার খবর কিন্তু এখনো শেষ হয়নি। বল কে এরা? রাফসান বাবার এই অবস্থা যে করেছে, আমাদের সিক্রেট কারখানায় যে ফার্স্ট রেড করার চেষ্টা করেছে, আপনার ল্যাপটপ থেকে যে ইনফরমেশন সরিয়েছে, এর কেউ আলাদা ব্যক্তি নয় স্যার। কি? হ্যাঁ স্যার, রাজও কিন্তু রাজ নয় স্যার। এরা কেউ আলাদা আলাদা ব্যক্তি নয়, একজনই। আর ব্যক্তিটি হলো আপনার বিআই, হারিয়ে যাওয়া সেই ছোট্ট ছেলে আবিদ আল ইনসান, সিনিয়র অফিসার অফ বাংলাদেশ আর্মি। হোয়াট? কি বলছে সব? ইয়েস স্যার, অল নিউজ আর 100% শিওর। ইউ আর ফিনিশড মিস্টার রাফ চৌধুরী। নো, নেভার, হতেই পারে না। রৌফ চৌধুরী এত বড় ধোঁকা কিছুতেই খেতে পারে না। আমার এত বছরের করে আসা প্ল্যানিং এভাবে শেষ হয়ে যেতে পারে না। বোকামি হয়ে গেছে স্যার। আমরা এতটাই ওভার কনফিডেন্স ছিলাম যে আমাদের দুর্বলতার সুযোগ কেউ নিতে পারে, আমরা তা কল্পনা করতে পারিনি। সে এখন কোথায়? হাসপাতালে। তারপর লোকটি সব ঘটনা খুলে বলে। কি? পুলিশ? পুলিশ? সেটা পুলিশ অফিসার? ইয়েস স্যার। ও গড, তুই এত বোকা কখন হয়ে গেলি চৌধুরী? বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলো তোর নাকের ডগা দিয়ে তোর সাজানো স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে প্রতিনিয়ত, আর তুই টের পেলি না? কথাগুলো সে নিজেই নিজেকে বলছে, আর একের পর এক লাথি মারছে হাসপাতালের দেয়ালে। ডোন্ট ওয়ারি ড্যাড। হঠাৎ কারো মুখে এই কথা শুনে দুজনেই পেছন ফিরে তাকায়। তুমি কেন উঠলে? শুয়ে থাকো। বলেই রাফসানকে ধরে বেডে শোয়াতে গেলে সে ওদের থামিয়ে দেয়। স্যার কিছু একটা করতে হবে, আর না হলে যে কোনো সময় আমরা ধরা পড়ে যেতে পারি। কিছু তো একটা করতেই হবে। রৌফ চৌধুরী হারতে জানে না। রাফসানের কথা শুনে দুজনেই অবাক হয়ে সেদিকে তাকায়। তারপর দুজনকে উদ্দেশ্য করে বলল, আমি যা বলছি তুমি তাই করো। তোমায় কোনো রিস্ক নিতে হবে না। তুমি আজ রাতের ফ্লাইটে আমেরিকা যাবে। কথাটা বলে পাশের লোকটাকে অর্ডার দেয় টিকিট বুকিং করার জন্য। ওকে স্যার। স্টপ, আমি যা বলছি তুমি তাই করো। রাফসান রেগে গিয়ে কথাগুলো বলে আর চৌধুরী সাহেব ছেলেকে বোঝানোর চেষ্টা করতে থাকেন। এর মধ্যে কেবিনে কারো আগমন টের পেয়ে দুজনেই চুপ হয়ে যান এবং পেছন ঘুরে দেখতে পান রাফসানের মা ভিতরে প্রবেশ করেছেন। কি হয়েছে এখানে? তুমি রাফসানকে বোঝাও। কি হয়েছে বলছি। চৌধুরী সাহেব সব ঘটনা বলেন তার স্ত্রীর কাছে। সব শুনে তিনি রাফসানকে কিছু বলতে যাবেন তার আগেই, মম আমি যা বলছি তাই হবে, ব্যাস। ওনারা দুজনেই হাল ছেড়ে দিয়ে রাফসানের উপর ভরসা করেন আর রাফসানের প্ল্যান অনুযায়ী কাজ করতে বেরিয়ে পড়েন মিস্টার চৌধুরী। এদিকে সবাই হাসপাতালে অপেক্ষা করতে থাকে আদির জ্ঞান ফেরার। 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো আদির জ্ঞান ফিরছে না। সবাই মহা চিন্তায় পড়ে যান। এবার এদিকে ইসি এখনো আদির কেবিনেই ওর বেডের পাশে বসে আছে। টেনশনে ও মাথা কাজ করছে না। এদিকে 24 ঘন্টা পেরিয়ে গেছে, আদির জ্ঞান ফিরছে না। ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, আর তাই সে উঠে যায় ডাক্তারকে ডাকার উদ্দেশ্যে। ইসি হঠাৎ কারো কণ্ঠ শুনে ইসি পিছন ফিরে দেখে আদির চোখ খুলেছে।
আদি তুই ঠিক হয়ে গেছিস? আদিকে চোখ খুলতে দেখে ইসি খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কিন্তু ওর হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ তার আগে আদির শ্বাসকষ্ট বেড়ে যায়। তা দেখে ইসি ঘাবড়ে গিয়ে ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে। কেবিনের ভিতরে থাকে ইসির চিৎকার শুনে সবাই ছুটে আসে ভিতরে, কিন্তু সবাই জানতে চায় কি হয়েছে, কিন্তু ইসি কারো কথা জবাব দিতে পারছে না। সবার প্রশ্নের মাঝখানে ডাক্তার ভিতরে চলে আসে। দেখি সরে দাঁড়ান সবাই প্লিজ। ডক্টর আদি চোখ খুলেছিল, আমার নাম ধরে ডেকেছিল, কিন্তু ম্যাম শান্ত হন, আমাকে দেখতে দিন। ভাবি এসে ইসিকে টেনে নিয়ে যান ওনার দিকে। ইসি সরে দাঁড়াল, ডাক্তার গিয়ে চেক করে আনেন। ডক্টর কি হয়েছে? চিন্তার কিছু নেই, ভয় কেটে গেছে, তবে এখন সাবধান থাকতে হবে। হঠাৎ হয়তো কিছু দেখে উত্তেজিত হয়ে গেছে, তাই শ্বাস আটকে গেছিল। এখন টোটাল রেস্ট, সবাই বাইরে যান প্লিজ। সরি ডক্টর, স্যারকে এখন প্রোটেকশনে রাখতে হবে, কারণ ওনার এখানে একা থাকাটা রিস্ক। আমি থাকবো। আপনি বাড়ি যান প্লিজ, কাল থেকে অনেক ধকল গেছে। চিন্তা করবেন না, স্যারের কাছে আমি আছি। না, আমার সমস্যা হবে না, আমি থাকতে পারবো। ও ঠিকই বলেছে ইসি, বাড়ি চল। ডক্টর তো বললো আদি এখন আউট অফ ডেঞ্জার। হ্যাঁ রে মা, কাল থেকে তো তুই অনেক কাজ করেছিস আর বাকি সময় হাসপাতালে কাটিয়েছিস। এখন বাড়ি চল, ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে আবার না হয়। অনিচ্ছা সত্ত্বেও সবার জোরাজোরিতে বাড়িতে যেতে বাধ্য হয়। রাতুল ইসিকে বারবার বুঝায় চিন্তা না করতে, সে আছে এখানে, আছে সবসময়। অন্যদিকে সুজন আর বাকি তিনজন অফিসে পৌঁছে কাজে লেগে পড়ে। সুজন তাদের পেনড্রাইভ থেকে পাওয়া ইনফরমেশনগুলো দেখায়, যা দেখে অবাক হয়ে যায় সবাই। স্যার, এসব কখন করলেন আপনারা? এই প্ল্যান সম্পর্কে কিছুই জানায়নি তোমাদের আদি? না স্যার। ওকে, তাহলে শোনো আমি বলি। তারপর সুজন তাদের সবটা ঘটনা খুলে বলে। সব শুনে আয়াস বলে, যাই বলুন স্যার, আদিব স্যারের কিন্তু ঝুঁকি নেওয়ার বড্ড সাহস আছে। হয় কেল্লা ফতে আর না হয় লড়াই মাঠে। ঠিক বলছো। এখন ভালোই ভালোই ছেলেটা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরলেই হয়। ফিরবে স্যার, খুব তাড়াতাড়ি ফিরবে, আমার বিশ্বাস। তাই যেন হয়। বলে সবাইকে তাড়া দেয়। চল চল, সবাই কাজে লেগে পড়, আমাদের সময় খুব কম। তারপর সে সবাইকে কাজ বুঝিয়ে দেয়, আর ওরা সবাই নিজেদের কম্পিউটার অন করে বসে পড়ে কাজে। কাজের ফাঁকেই হঠাৎ অফিসের ল্যান্ডলাইন বেজে ওঠে। আয়াস উঠতে যাবে, তখন সুজন বলে, তুমি বসো, আমি দেখছি। সে ফোনটা রিসিভ করে। হ্যালো, কি? আপনারা একটু সামলানোর চেষ্টা করুন, আমার খুব শীঘ্রই পৌঁছে যাব। বলে সে ফোনটা কেটে দেয়। কি হয়েছে স্যার? যা ভাবছিলাম তাই হয়েছে। বলেই সে তার চেয়ারে বসে পড়ে। সুজন ফোনটা কেটে দিয়ে চেয়ারে বসে পড়ে। কার ফোন ছিল স্যার? এয়ার ডিপার্টমেন্ট থেকে। কেন স্যার? শোন। তারপর সুজন তাদের কারণটা খুলে বলে দেয়, কারণ শুনে সবাই কিছুটা অবাক হয়। নাও তাড়াতাড়ি কাজ শেষ করো, যা করার আজকেই করতে হবে আমাদের। নাও ফাস্ট গাইজ, হারি আপ। ওকে স্যার বলে সবাই কাজে লেগে পড়ে। কাজের মাঝখানে সুজন ফোনটা আবার বেজে ওঠে। হ্যালো স্যার। হ্যালো, কেমন আছেন স্যার? আমি ঠিক আছি। তোমাদের ওইখানে সব ঠিক আছে তো? ইয়েস স্যার। ওকে গুড, আমি খুব শিগগিরই আসার চেষ্টা করছি। ততক্ষণ তুমি সামলাও ব্যাপারটা। এত ব্যস্ত হবেন না স্যার, আপনাকে আমরা সামলে নিতে পারবো ইনশাল্লাহ ব্যাপারটা। আর এখনো তো পুলিশরা একসাথেই আছে আমাদের সাথেই। আশা করি সব এবার ঠিক হবে। ইয়েস স্যার। আমি খোঁজ নিয়েছি স্যার, ওর জ্ঞান ফিরছিল, তবে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। কি বলছো? আমি তো ব্যস্ততার জন্য ঠিক মতো খোঁজটাও নিতে পারছি না। সমস্যা নেই স্যার, আমরা আছি। আমি খুব শিগগিরই আসার চেষ্টা করছি, ততক্ষণ তুমি সামলাও ব্যাপারটা। সুজন আরও কিছুক্ষণ স্যারের সাথে কথা বলে ফোন কেটে আবারও কাজে মন দেয়। জানপ্রাণ দিয়ে কম্পিউটারে কিছু একটা করছে সবাই, এত কিছু আমাদের জানার দরকার নেই। অন্যদিকে ইসি বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে নেয় তাড়াতাড়ি। এর মধ্যে ভাবি এসে ডেকে যায় যাও খাওয়ার জন্য, কিন্তু খাবার কোনো ইচ্ছে ওর নেই। কি রে ইসি, কি বলছিস? এখন থেকে ডাকবি? ভাইয়া রুমে ঢুকে ইসি ল্যাপটপে কিছু একটা করছে। ভাইয়াকে দেখে একবার তাকিয়ে আবার ল্যাপটপে মুখ গুজে কাজ করতে থাকে। কি রে, সারাক্ষণ কাজ আর কাজ? ভাইয়া প্লিজ করতে দাও না কাজটা। না, আগে খেয়ে নিতে হবে, তারপর কাজ।
আমি খাবো না, প্লিজ যাও। প্লিজ লক্ষ্মী বোন আমার, কিছু খেয়ে নে। দেখ তুই কখন বাসা থেকে বেরিয়েছিস খেয়াল আছে? পরশু বেরিয়েছিস কাজের উদ্দেশ্যে, আর সেখান থেকে হাসপাতালে। উফ ভাইয়া, আমার খিদে নেই। তুই হাসপাতালে যাবি তো? তা তো যাবই। আচ্ছা যাস। হঠাৎ এ কথা কেন জিজ্ঞেস করলে? আশা করি আল্লাহর রহমতে আদির জ্ঞান ফিরে আসবে, আর তখন বলবো তুই 2 দিন ধরে না খাওয়া। মানে? কথাটা শুনে নিশ্চয় আদি খুশি হবে, তাই না? ভাইয়া, কাজটা করতে দাও ঠিক মতো। থুর, ভালো লাগে না। চল খেয়ে নিবি কিছু, আয়। ভাইয়া ইসির হাত ধরে টেনে খাবার টেবিলে নিয়ে আসে। এসে আসার পর সবাই খেতে বসে, যেটাকে বলে নামের খাওয়া, কাজের না। সবাই কেমন জানি মন মরা। তুমি এখন হাসপাতালে যাবে তো? কেন? আমি রাতুল আর হাসপাতালে থাকা অন্যদের খাবারগুলো প্যাক করে দেই। বৌমা, দাও দাও, ভালো কথা মনে করেছে। সবাই কথা বলতে থাকে নিজেদের মধ্যে। এর মাঝে 2 চামচ খাবার মুখে দেওয়ার পরে ইসির ফোন বেজে ওঠে। হ্যালো। ওকে ওকে, আমি এক্ষুনি আসছি বলে ইসি চেয়ার থেকে উঠে রুমের দিকে চলে যায় আর ঝড়ের গতিতে বেরিয়ে আসে। বেরিয়ে যাবে এমন সময় বাবা পথ আগলে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস এমন ভাবে? আমি ফিরে সব বলবো বাবাই, এখন আমায় বেরোতে হবে। আরে শোন। সবাই ওর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। খাবারগুলো দাও, আমরা বেরোবো এখন। দাঁড়াও, আনছি। বাবা ভাই আরো কয়েকজন হাসপাতাল উদ্দেশ্যে বেরিয়ে আসে। এসে দেখে রাতুল দাঁড়িয়ে ফোনের মধ্যে কিছু একটা করছে। ওরা রাতুলের দিকে এগিয়ে যায়। আরে আঙ্কেল, আপনারা এত তাড়াতাড়ি আসার কি ছিল? আমরা তো আছি এখানে। আসলে বাড়িতে মন টিকছে না। চিন্তা করবেন না, আপনাদের স্যার ঠিক হয়ে যাবেন খুব তাড়াতাড়ি, দেখবেন। সরি, এতগুলো বছর পর ছেলেটাকে পেলাম, আর তাও এইরকম অবস্থায়। কোনো বাবা এটা মেনে নিতে পারবে না, বল। আচ্ছা যাই হোক, বাদ দাও তো বাবা। রাতুল, এই নাও, দুপুরে খেয়েছো বলে তো আমার মনে হয় না, তাড়াতাড়ি খেয়ে নাও। এ কি ভাইয়া, এসবের কি দরকার ছিল? আমরা ক্যান্টিনে খেয়ে নিতাম তো। একদম চুপ, যা বলছি তাই করো, যাও। ভুলে যেও না, আমি কিন্তু তোমার স্যারের বড় ভাই। সরি ভাইয়া। ইসি এখন এলো না কেন? ও কোথায়? অন্যদিকে ইসি অফিসে চলে যায় নিজের কাজে। সেখানে সে কাজে আটকে যায়, যার জন্য হাসপাতালে যেতে পারছে না। পুলিশ এবং আর্মি 2 ডিপার্টমেন্টের দলই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। সুজন এবং বাকিরা মন দিয়ে কাজ করছে। কাজের ফাঁকে খেয়াল করে নীরবের মুখটা কিছুটা স্তব্ধ। কি ব্যাপার নীরব, কি হলো? স্যার একটু এদিকে আসুন। সুজন চেয়ার ছেড়ে উঠে যায় আর সুজনের সাথে আয়াস এবং অগ্নি দুজনেও যায়। ওরা কিছু একটা দেখে বেশ অবাক হয়ে যায়। স্যার, এখন হিসেব মিলবে কি করে? স্যার, আমরা এখন কি করব? এর জন্য তো পুলিশের সাহায্য দরকার, কারণ ওই দিন তো সিক্রেট এরিয়াতে ওরাই রেড করেছে। ইয়েস স্যার। কি করি? স্যার, পুলিশেরা কি আমাদের সাহায্য করবে? আমি সিনিয়র স্যারের সাথে কথা বলে দেখি। সুজন ফোনটা বের করে স্যারকে আবার ফোন দেয়। হ্যালো স্যার। হ্যাঁ সুজন, বল। স্যার, একটা সাহায্য দরকার। কি বলছো কি? ভুলে গেলেন নাকি? দায়িত্ব কিন্তু আমারও। জানি স্যার, কিন্তু ওকে স্যার, কিন্তু যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। পুলিশ ডিপার্টমেন্ট থেকে দায়িত্ব কে এসেছে? আইপিএস অফিসার ইশিতা জামান স্যার। ওকে, আমি কথা বলছি, তারপর তোমাদের জানাবো। সুজন তখন সবটা খুলে বলে স্যারকে। বলেই ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে ইসি নিজের অফিসে বসে আছে, আর এর মধ্যে ইসি সিনিয়র ঢুকে ওর কেবিনে। স্যারকে দেখে দাঁড়িয়ে পড়ে ইসি। পি দ্বারা পুলিশের সিনিয়র অফিসার বোঝানো হলো, কারণ দুজনেই সিনিয়র। বস। কি ব্যাপার স্যার, কিছু বলবেন? আমি ডিপার্টমেন্ট থেকে মেজর কল করেছিলেন। কি বলেছেন? ওকে স্যার। কেসটার ব্যাপারে উনি কথা বলেছেন। ইসি সিনিয়র ইসিকে সবটা খুলে বলে। উনি বলেন যে ওদের কাছে প্রমাণ আছে, তবে এরিয়া রেড পুলিশ করার কারণে অনেক কিছুর হিসেব মেলাতে পারছে না, আর তাই ওরা পুলিশের সাহায্য চায়। আমি কথা বলবো ওদের সাথে। ঠিক আছে বলে স্যার বেরিয়ে গেলেন, আর ইসি ফোন দেয় সুজনের কাছে। হ্যালো, সুজন সরকার বলছি। আমি ঈশিতা জামান। ও ম্যাম, জি বলুন। আমি নিজেই আপনাকে কল করব ভাবছিলাম, আর দেখুন আপনি নিজেই করলেন। আপনি কেন করবেন ভেবেছিলেন? আসলে কি হয়েছে ম্যাম, আমাদের ডিপার্টমেন্টের যিনি প্রধান দায়িত্বে ছিলেন, মানে আদি, সে তো এখন নেই, আর আমি এই কেসের সাথে নতুন যুক্ত হয়েছি।
তার জন্য আমাদের কাজটা অনেকটা আটকে যাচ্ছে। আর সেদিন আপনার এতে রেড করে ফেলায় অনেক তথ্য আপনাদের আন্ডারে রয়েছে, তাই আপনাদের সাহায্য চাই। আপনাদের সাহায্যটা পেলে আমি অতি শীঘ্রই আমরা কেসটা সমাধানে পৌঁছে যেতে পারবো। আচ্ছা। যদিও আদি থাকলে এতটা ভাবতে হতো না, আমরাই একটা ব্যবস্থা করে নিতাম, কিন্তু বুঝতেই তো পারছেন। আমার একটা কথা ছিল, সেটা শুনুন। ইয়েস ম্যাম। প্লিজ ডোন্ট কল মি ম্যাম। ওকে, আই এম সরি। এবার বলুন। ওকে, দেখুন আদি, মানে আপনাদের আদিব আল ইহসান, ওনার এই অবস্থার জন্য তো আমি দায়ী। কি বলছেন আপনি? আপনি নিজের দায়িত্ব পালন করছেন? সেটাই, অনেক বড় দায়িত্ব পালন করে ফেলেছি। মন খারাপ করবেন না প্লিজ, আদি ঠিক সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তো আসল কথায় আসি। অবশ্যই। এই কেসটা এখন দু পাল্টা হয়ে গেছে, মানে পুলিশ আর আর্মিদের মধ্যে ভাগ হয়ে গেছে। এখন একা না পারবেন আপনারা এটা সমাধান করতে আমাদের সাহায্য ছাড়া, আর না পারবো আমরা আপনাদের সাহায্য ছাড়া কিছু করতে। ঠিক বলছেন, এবার কি করা যায় বলুন তো? আমি চাই আমরা, মানে আর্মি এবং পুলিশ, যৌথভাবে কাজ করব। রিয়েলি? ও গড, আর ইউ সিরিয়াস? ইয়েস, আই এম সিরিয়াস। আমি এতটাই চাইছিলাম, জানেন তো, আমরা একসাথে কাজটা করলে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। কি হয়েছে স্যার? পুলিশরাও আমাদের সাহায্য করবে। সুজন একে একে সব খুলে বলে ওদের। ওরাও খবর শুনে বেশ খুশি হয়। তারপর সুজন নিজের সিনিয়রকে ফোন করে জানিয়ে খুশির খবর, আর ওইদিকে ইসি নিজের স্যারকে জানিয়ে দেয়। ইন দ্য হসপিটাল, রাতুল কেবিনের বাইরে পায়চারি করছে, আর এমন সময় ইসি চলে আসে। ও দেখে রাতুল পায়চারি করছে। ইসির দিকে চোখ পড়তেই রাতুল এগিয়ে আসে। ম্যাম, আপনি কখন এলেন? এই মাত্র। আদি কেমন আছে? স্যার ঠিক আছে। ইসি আর কোনো কথা বলে কেবিনের ভিতরে চলে যায়। গিয়ে দেখে ডাক্তার আদিকে চেক করছে। ইসিকে ভিতরে ঢুকতে দেখে ডাক্তার বলেন, আরে ম্যাম, আসুন আসুন। আদি কেমন আছে এখন ডক্টর? আগের থেকে ভালো। ঘুমের ইনজেকশন পুশ করা আছে, তাই ঘুমিয়ে আছে। আশা করি আজ রাতের মধ্যেই স্যার অনেকটা সেরে উঠবেন। থ্যাংক ইউ ডক্টর। দ্যাটস মাই ডিউটি ম্যাম। মুচকি হাসি দিয়ে বেডের দিকে চলে যায়। ম্যাম, আমি এখন আসি। ওকে। আপনি আছেন এখন এখানে? ঠিক আছে, তবে খেয়াল রাখবেন স্যার যেন জেগে না যায়। নিজে নিজে জেগে উঠবেন উনি, আর না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। চিন্তা করবেন না ডক্টর, আমার দ্বারা আর কোনো ভুল হবে না। ওকে ম্যাম। বলে ডাক্তার বেরিয়ে যান। ইসি আদিবের কাছে গিয়ে টুলে বসে পড়ে, মাথায় হাত বুলাচ্ছে আর একদৃষ্টে তাকিয়ে আছে আদির দিকে। আই এম সরি আদি, আমার একটা ভুলের জন্য আজ তোর এই অবস্থা। আমি যদি সেদিন এই ভুলটা না করতাম, তাহলে জানি না আমি আর কোনোদিন জানতে পারতাম কিনা যে তুই আমার হারিয়ে যাওয়া আদি। কিন্তু তবুও ভালো ছিল, জানিস তো, সারা জীবন না হয় তোকে খুঁজেই বেড়াতাম, এটাই ভালো ছিল রে। তোকে এই অবস্থায় দেখতে আমার একটু ভালো লাগছে না, বিশ্বাস কর, খুব কষ্ট হচ্ছে আমার। প্লিজ আদি, তুই ওঠ না প্লিজ। দেখ, কেসটা এখনো আমরা শেষ করতে পারিনি, অথচ বোকা আমি সেদিন তোকে গুলি করে ভেবেছিলাম পেয়ে গেছি আসল কালপ্রিটকে, কিন্তু এখনো পারলাম না শেষ করতে। আদি ওঠ না প্লিজ, আমরা একসাথে কাজ করব, একসঙ্গে আসামিকে ধরবো। সে একাই পাগলের মতো বকতে থাকে এসব। এদিকে রাফসানের কথা মতো প্ল্যান সাজিয়ে নেয় মিস্টার চৌধুরী। ছেলে যা বলেছেন তিনি তাই করছেন, কিন্তু তবু তিনি ছেলেকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো সময় আছে বলছি, তুমি আমেরিকা চলে যাও, এদিকটা আমি দেখে নেব। ওহ ড্যাড, কাম অন, আমি যা করছি করতে দাও। আদিবকে নিজের হাতে শেষ না করতে পারলে আমি কোনোদিন শান্তি পাবো না। রাফি, তোমার ড্যাড তো বলেছে আজকেই আদিবের শেষ রাত হবে, তাহলে কেন তুমি রিস্ক নিতে চাইছো? প্লিজ মম, আমার কাজে কোনো বাধা দিও না। আজই হবে আদিব আল ইহসানের জীবনের শেষ রাত। ওরা দুজন রাফসানের দিকে হতাশা নিয়ে তাকিয়ে থাকে। রাফসান পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন দিতে বাসা থেকে বেরিয়ে যায়। ইসি আদির পাশেই বসে আছে। হঠাৎ ওর ফোনে অচেনা একটা নাম্বার থেকে কল আসে। হ্যালো, কে বলছেন? ফোন কেটে ইসি কেবিন থেকে বেরিয়ে পড়ে, কিন্তু বাইরে এসে রাতুলকে পায় না। আর তাই সে একজন নার্সকে জিজ্ঞেস করে রাতুল কোথায়। নার্স মহিলাটি জানায় রাতুল নাকি ওয়াশরুমে গেছে। ওকে, উনি ফিরলে বলবেন আমি চলে গেছি, উনি যেন স্যারের খেয়াল রাখে। ওকে ম্যাম। ইসি নার্সের সাথে কথা বলে বেরিয়ে যায়।
আর অন্যদিকে কিছুক্ষণ আগে রাতুলের ফোনে কারো কল চলে আসে, সে ইসিকে কিছু বলার সময় পায়নি। ফোন কানে নিয়ে ছুটে বেরিয়ে যায়। হাসপাতালে এখন কেউ নেই। আদি একা শুয়ে আছে বেডে। কি হবে? রাতুল এবং ইসি দুজনেই হাসপাতাল থেকে বেরিয়ে যায় কাউকে কিছু না বলে। এদিকে আদি একা বেডে পড়ে থাকে, তাও অজ্ঞান অবস্থায়। রাতুলকে যেখানে যেতে বলা হয় রাতুল কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় সেখানে, কিন্তু এখানে কেউ নেই, খালি নিস্তব্ধ জায়গা। রাতুল অবাক হয়ে যায়। সে পকেট ফোন বের করে ফোন আসা নাম্বার ট্রাই করতে থাকে, নাম্বার বন্ধ। সে পড়ে যায় মহাচিন্তায়। হঠাৎ মনে পড়ে তার হাসপাতালের কথা। সর্বনাশ স্যার! রাতুল ইতিমধ্যে বুঝতে পারে যে এটা কারো চাল ওকে হাসপাতাল থেকে বের করার জন্য। রাতুল ফোনটা নিয়ে কাউকে কল করতে যাবে, তার আগেই মাথায় বাড়ি কিছুর আঘাত অনুভব করে নিচে পড়ে যায়। এদিকে সুজন আদির খোঁজ করার জন্য রাতুলকে ফোন দেয়। একবার রিং হওয়ার পর ফোন অফ দেখায়, বারবার ট্রাই করার পরেও পায় না। সুজনকে চিন্তিত দেখে সুজন, কি ব্যাপার স্যার? চিন্তিত মনে হচ্ছে আপনাকে। রাতুল ফোনটা তুলছে না, টেনশন হচ্ছে খুব। স্যার, ইসিতা জামানকে একটা কল করে দেখুন না। কিছুক্ষণ আগে রাতুলের সাথে কথা হয়, ও জানে উনি নাকি গেছেন হাসপাতালে। গুড, আমি ট্রাই করে দেখি। অনেকবার ইসিকে ট্রাই করে কিন্তু কোনো কাজ হয় না। এবার বিরক্ত আর চিন্তার ছাপ ফুটে ওঠে সুজনের মুখে। কি ব্যাপার স্যার? ইশিতার ফোন একই অবস্থা। মানে? আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। নীরব, অগ্নি, তোমার এদিকটা দেখো, আমরা আসছি। আয়াস, লেটস গো। দুজনে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। দ্য হসপিটাল। আদি এখন একাই। নার্স মহিলাটি কাউকে ইশারায় ভেতরে আসতে বলে। সেই লোকটি ভিতরে ঢুকে কেবিনের দরজা বন্ধ করে দেয়। এদিকে সুজন আর আয়াস দুজনে বাইক নিয়ে হাসপাতালের দিকে আসছে। বেশ অনেকক্ষণ পরই তারা হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে সে কাউকে দেখতে পায় না কেবিনের বাইরে, আর তাই তাড়াতাড়ি ভিতরে ঢুকে যায় দুজন। আর ভিতরে যা দেখে দুজনে অবাক হয়ে যায়। কিছুক্ষণ অবাক থেকে মুহূর্তেই ছুটে যায় আর আদিকে ধরে বেডে তুলে শোয়। ডক্টর, ডক্টর! কোথায় থাকেন আপনারা? সরি স্যার। হোয়াট সরি? আপনারা ভাবতে পারছেন কি হতে পারতো যদি আমরা সময় মতো পৌঁছাতে না পারতাম? প্লিজ আমাকে একটু দেখতে দিন বলে ডাক্তার এগিয়ে যায় আর দুজন নার্স এসে ডাক্তারকে সাহায্য করে আদিকে ঠিক করে শোনার পর সুজন শান্ত হ। অনেকটা হাঁপাতে হাঁপাতে কথাটা বলে আদি। নিজে নিজে আবার উঠে বসার চেষ্টা করতে থাকে সে। প্লিজ স্যার, উঠবেন না। ডাক্তারের কথা শুনে আয়াস আবারও রেগে যায় ডাক্তারের উপর। এত দায়িত্বহীন কেন আপনারা? আমি আপনাদের বিরুদ্ধে এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। কথাটা বলে সে সুজনের দিকে তাকায়। সুজন হ্যাঁ সূচক সম্মতি জানালে পকেট থেকে আয়াস ফোন বের করতে যাবে, তখনই হাত ধরে ফেলেন ডাক্তার সাহেব। প্লিজ স্যার, এমন কিছু করবেন না। করবেন না মানে? আজকে আপনাদের দায়িত্বহীনতার জন্য কি হতে পারতো বুঝতে পারছেন? স্যার, আমি একদম চুপ। আপনারা এখন বাহানা আমি শুনতে চাই না। থাম সুজন, আর শান্ত হও। কি বলছেন স্যার? সিন ক্রিয়েট করো না, আমার কিছু হয়নি। হতে পারতো। আদিভাবে অনেকক্ষণ ধরে সুজন আর আয়াসকে বুঝিয়ে শান্ত করে। কে এসেছিল ভিতরে? চিনতে পারিনি। আমার চোখ মেলতে দেখতে পায় আমাকে আক্রমণ করতে আসছিল। অনেক ধস্তাধস্তির পর হঠাৎ না পেরে পালিয়ে যায়। ধস্তাধস্তি মানে? সুজন অবাক হয়ে উঠে ডাক্তারের সামনে চলে আসে। ধস্তাধস্তি মানে? এখানে তো সব কাণ্ড হয়ে যাচ্ছে, আপনারা কিছু টের পাননি? স্যার, এখনো তো একজন নার্স দায়িত্বে ছিলেন। কোথায় সে? তারপর পুরো হাসপাতালেও সেই নার্সকে খুঁজে পাওয়া যায়নি। বাদ দে, নার্স পালিয়ে গেছে। এর মধ্যেই হাসপাতালে বাড়ির লোক পৌঁছে যায়। সবার বেশ উত্তেজিত। ডাক্তারের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন ভাইয়া। সুজন ভাইয়াকে গিয়ে বলেন কিছু না বলার জন্য, কারণ আদি বারণ করেছে। আদি সবাইকে দেখে অবাক হয়ে যায়। অবাক হওয়ার কিচ্ছু নেই, সবাই সবটা জেনে গেছে। আদি বোকার মতো তাকিয়ে থাকে সবার দিকে, কিন্তু কেউ কিছু বলে না। আর আদিও কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। বাবা কিছু বলতে যাবেন তার আগেই সুজন বলল, রাতুল এবং ঈশিতার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। সুজন কথাটা আয়াসকে উদ্দেশ্য করে বলে, কিন্তু সে খেয়াল করে সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে? তেমন কিছু না। দেখ, মিথ্যে বলিস না। স্যার প্লিজ উত্তেজিত হবেন না, আমি বলছি। আয়াস আদিকে সবটা খুলে বলে। কি বলছো কি তোমরা? দুজন মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না, তোমরা আমাকে জানানোর প্রয়োজন মনেও করছো না? তুই তো এতদিন সুস্থ ছিলি না। আদি কিছু না বলেই হাতের স্যালাইন অন্যান্য মেশিন খুলে উঠে দাঁড়ায়।
আরে কি করছিস কি তুই বাবা? ভাই কোথায় যাবি তুই? তুই তো ঠিক মতো দাঁড়াতেই পারছিস না। প্লিজ আমাকে যেতে হবে। এর মধ্যে আদির মা আর নিশি দুজনেই ভিতরে ঢুকে। ওরা আসেনি আগে। এখন সময় নেই, আমি আসছি। আদি ভালোভাবে বুঝতে পারছে সবার সাথে এখন ভালো করে কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর তাই এমন ব্যবহার করে বেরিয়ে গেছে। সবাই অবাক হয়ে বেরিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সুজন আর রাজ দুজনেই পিছনে দৌড়ে বেরিয়ে যায়। আরে কোথায় যাবি তুই? ওদের খুঁজতে যাব। কোথায় খুঁজবো স্যার? ওদের ফোন ট্র্যাক করতে থাক। আমি কন্ট্রোল রুমে ফোন করছি বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোনো খোঁজ পায় না। এর মধ্যে সুজনের ফোনে ফোন চলে আসে। হ্যালো, ওকে তোমরা যাও, আমরা আসছি। কে ছিল? নীরব। কি হয়েছে স্যার? সব হয়ে গেছে, এখন শুধু প্রমাণ প্রশাসনের কাছে সাবমিট করতে হবে। গুড জব। তবে আমাদের এখন এয়ারপোর্টে পৌঁছাতে হবে। কেন? বলছি। তারপর সুজন আদির হাসপাতালে অজ্ঞান অবস্থায় থাকাকালে সব ঘটনা খুলে বলে। আচ্ছা, আজ কিছু পেলে? স্যার, রাতুলের ফোন লাস্ট অন ছিল বীরপুরের পাশে একটা নির্জন এলাকায়। ইসি? স্যার, ওনার এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কি বলছো? জি স্যার, ওনার ফোন লাস্ট দেখা গেছে হাসপাতালেই। কি করবো এখন? ওকে কোথায় পাবো? চিন্তা করিস না, একটা উপায় পেয়ে যাব। কোথায় চলে গেল? আদি গাড়ির ভিতরের মাথায় হাত দিয়ে নুইয়ে বসে থাকে। এদিকে চৌধুরী সাহেব প্রস্তুতি নিয়ে নিচ্ছেন দেশের বাইরে যাওয়ার। রাফসান এখন তো চলো না, হলে রক্ষে থাকবে না। আমি যাব না, ওই আদিব আল ইহসানকে শেষ না করা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। ওদের কথার মাঝখানে একটা লোক ভিতরে ঢুকে আসে। স্যার, সর্বনাশ। কি? স্যার, আদিব সুস্থ হয়ে গেছে স্যার, এয়ারপোর্ট। রাফসান লোকটির কথা শুনে গিয়ে ওর কলার চেপে ধরে। হতে পারে না, আদিব কিছুতেই ঠিক হতে পারে না। রাফসান, এখন আমাদের বেরোতে হবে ফাস্ট। স্যার, এয়ারপোর্টে ওরা ঘেরাও করে রেখেছে। হোয়াট বলছো কি তুমি? আমাদেরকে দেশের বাইরে যেতে দিতে বাধ্য হবে ওরা। মানে? ওয়েট অ্যান্ড ওয়াচ। রাফসানের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনি চৌধুরী সাহেব। তিনি অবাক হয়ে শুধু তাকিয়ে থাকেন। ড্যাড, লেটস গো। এয়ারপোর্ট এখন সুরক্ষিত, কি করে যাব? চলো তো। বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এদিকে আদিরা তিনজন মাঝপথে ওদের গাড়ি থামিয়ে দেয়, যদিও গাড়িটি থামানো হয় আদির ইশারায়। কি ব্যাপার, এখানে গাড়ি থামালি কেন? তোরা এয়ারপোর্ট চলে যায়। মানে? এত কথা বলিস না, তোর ট্যাক্সি নিয়ে এয়ারপোর্ট চলে যা বলে ওদের গাড়ি থেকে নামিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে। ওরা দুজন হাবলার মতো দাঁড়িয়ে থাকে রাস্তার মাঝখানে। চোখের পলকে আদির গাড়িটি উধাও হয়ে যায়। সুজন একটা ট্যাক্সি দাঁড় করিয়ে উঠে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সুজন পৌঁছে দেখে আগে থেকেই অগ্নি, নীরব এবং পুলিশের বেশ কিছু অফিসার সহ আরো অনেক সদস্য রয়েছে। কি অবস্থা? স্যার, সবকিছু এখনো কন্ট্রোলে আছে আমাদের। ওরা এখনো আসেনি? নো স্যার। ওকে। স্যার, আদিক স্যারের কি খবর? দিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে? কোথায় গেছে? সুজন ওদের ঘটনা খুলে বলে। স্যার, আমার মারাত্মক টেনশন হচ্ছে ওদের জন্য। আর এখন অবধি স্যার নিজেও আবার কি করে গেলেন? আমি আটকানোর চেষ্টা করছি। আমাদের উচিত ছিল পিছু নেওয়া। নো, আদির উপরে আমরা ভরসা আছে। ও ঠিক কিছু একটা বুঝতে পেরেছে আর তাই এভাবে ছুটে গেছে। কিন্তু স্যার, তবুও। চিন্তা করো না আয়াস, আদি যখন এত বড় একটা রিস্ক নিয়ে সফল হয়েছে, এবার কিছু হবে না ইনশাল্লাহ। ঠিক বলেছেন স্যার। ওদের কথার মাঝখানে কেউ ওদের ডাক দেয় আর সবাই দৌড়ে কন্ট্রোল রুমের দিকে চলে যায়। আসছে স্যার। ওদের এখানে আটক করতে হবে, কোনো ভুল যেন না হয়। ওদের কিন্তু নিজেদের ফ্লাইট আছে, যে কোনো সময় আমাদের ফাঁকি দিতে পারবে। কিছুক্ষণের মধ্যে চৌধুরীরা এয়ারপোর্টে পৌঁছে যায় আর তখনই ঘিরে ধরে চারদিক থেকে পুলিশ এবং আর্মিরা। ইয়েস, গেম ইজ ওভার স্যার। হু আর ইউ? ওয়েট অফিসার। রাফসানের কথা শুনে চমকে যায় সবাই। প্লিজ ওয়েট জাস্ট এ সেকেন্ড। কথাটা বলে পকেট থেকে কিছু একটা বের করে দেখায়, যা দেখে সবাই আতঙ্কে ওঠে। স্যার, এখন কি করব আমরা? বুঝতে পারছি।
হেই অফিসার, হ্যারি আপ। সুজন শুধু চোখটা পাকিয়ে তাকায় রাফসানের দিকে। এর মধ্যে এয়ারপোর্টের ভিতরে কারো প্রবেশ ঘটে, যা দেখে একজন ছাড়া বাকি সবাই অবাকের চরম সীমায় গিয়ে হোঁচট খায়। কারো উপস্থিতি লক্ষ্য করে সবাই সেদিকে তাকায়। আদিকে দাঁড়িয়ে থাকতে দেখে একমাত্র সুজন ছাড়া সবাই অবাক হয়, কারণ কেউ ভাবতে পারেনি এমন কিছু হতে পারে। বাহ বাহ, এসে গেছে আমাদের নাটকের গুরু। হাসপাতাল থেকে উঠে এসে এখানে চলে এলি মরতে। আদি রাফসানের কথাগুলো চুপচাপ শুনেই যাচ্ছে, কোনো কথা বলছে না। রাফসান গিয়ে আদির সামনে দাঁড়ায়। মিস্টার আদিব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? তবে এখন আরো ভালো থাকবো। ওদের দুজনে এরকম ব্যবহারে উপস্থিত সবাই ব্যবহার জায়গা খেয়ে যায়। কোনো না কোনো একটা দিক থেকে আপনি আমার পেয়াই হন। তা তো বটেই। আদি, ব্যাপার কি? আদি এবার অট্ট হাসিতে ভেঙে পড়ে, তার সাথে রাফসান নিজেও। দুজনের হাসি দেখে এখানে সবাই হতবাক। রাফসান, কি হলো তোমার? আঙ্কেল, কাকে রাফসান বলছেন বলুন তো? মানে? হে আদি, কি বলছিস সব? ইয়েস ব্রো। স্যার, ঠিক আছেন আপনি? আমি একদম ঠিক আছি। তুই জানিস কার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছিস? রাফসান চৌধুরী, রূপ চৌধুরীর ছেলে। আর রূপ চৌধুরী কে তা তোর জানাই আছে। আমি জানি সবটাই, কিন্তু তোরা জানিস না। মানে? কি? আমি বলবো নাকি তুমি বলবে? ও বলবে মানে? তুই কি বলছিস আদি? আমি বলছি, আপনারা আমাকে যে ভাবছেন আমি সে নয়, তবে যাকে ভাবতেও পারছেন না আমি সে। ওয়েট, আরে ভাই, তুমিও তো কনফিউজ করে দিয়েছো আমাদের। আসলে আমার নাম আমান। নাম শুনে এখানে উপস্থিত আকাশ থেকে পড়ে। কি বলছে সব? তুমি রাফসান, মাথা খারাপ হয়ে গেছে তোমার? নো, ও একদম ঠিক বলছো, ওর নাম আমান। আমি কিছু বুঝতে পারছি না আদি, কি সব যা বলছিস তুই? সুজনের কথার মাঝখানে চৌধুরী সাহেব এসে আমানের কলার চেপে ধরে। সবাই মিলে ছাড়িয়ে দূরে নিয়ে যায় দুজনকে। প্লিজ আদি, প্লিজ আমাদের বিষয়টা খুলে বল, তোর পায়ে পড়ি। এমন সময় বাড়ির সবাই এখানে এসে উপস্থিত হয়ে যায়। ভাইয়া, তুই এখানে? একি আমান, তুমি কবে ফিরলে? আর এখানে এবার কি করছো? ভাবির রিয়াকশন আর ভাইয়ের কথা দেখে সবাই আর এক দফা শক খায়। এখানে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার। ওর নাম আমানুল্লাহ, আমাদের ডিপার্টমেন্টের একজন। ওর পোস্টিং ছিল খাগড়াছড়িতে। এত বছরও বিদেশ ছিল শান্তিরক্ষা বাহিনীতে। আচ্ছা সুজন, তোর মনে আছে আমি বেশ কিছুদিনের জন্য বিদেশ গিয়েছিলাম একটা কাজের জন্য? আমানের সাথে আমার তখনই দেখা হয় আর পরিচয় হয়। ভাইয়ার সাথে তোমার পরিচয় আগে থেকেই ছিল? আমি কই, ভাইয়া তো আমায় কিছু বলেনি। বারণ করে রেখেছিলাম। আদি, আমার কিন্তু কিছুই মাথায় ঢুকছে না। স্যার, দুটো মানুষ একরকম কি করে হতে পারে? আমারও আশ্চর্য লেগেছিল প্রথম, কিন্তু আমার মনে পড়ে জানতো কোথায় একটা পড়েছিলাম যে পৃথিবীতে নাকি একই রকম দেখতে তিনজন মানুষ হয়। আমি নিজের চোখে দুজনকে দেখেছি। কিভাবে, কি করলি? বলছি, রাতুল যখন আমায় চৌধুরী পরিবারের পুরো ডিটেলস দিয়েছিল, তখন রাফসান চৌধুরীকে দেখে আমার কেমন যেন চেনা চেনা লাগে। তারপর আমার মনে পড়ে আমানের কথা। ওই সঙ্গে সঙ্গে ফাইল ঘেটে আমানের পরিচয় এবং বায়োডাটা দেখে ওর সাথে যোগাযোগ করি। আসল রাফসানকে কোমায় রেখে আমি আমানকে দিয়ে রাফসানের নাটক শুরু করে। আমাদের কাজটা অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু আমার দুর্ভাগ্য তার আগেই গুলি লেগে যায়। কিন্তু হ্যাঁ, আমি হাসপাতালে থাকার পরও রাজন আর আমান খুব দক্ষতার সাথে প্ল্যান অনুযায়ী কাজ করে যায়। প্ল্যান অনুযায়ী সব করেন মানে? স্যার, আজ তাহলে আপনার উপর কে আক্রমণ করেছিল? কেউ না, এটা পুরোটাই আমার প্রি প্ল্যান ছিল। হোয়াট? এটা সত্যি যে আমার গুলি লেগেছিল আর আমি অসুস্থ ছিলাম, তবে আমার জ্ঞান 18 ঘন্টার মধ্যে ফিরে এসেছিল। ডক্টরকে আমি নিজেই বারণ করে রেখেছিলাম যেন কাউকে কিছু না বলে ব্যাপারে, আর এর জন্যই ডাক্তার কিছু বলেনি তাদের। আদের কথা শুনে কার কিরকম রিয়াকশন আপনারা আশা করি বুঝে গেছেন। আচ্ছা, আসল রাফসান কোথায়? সে এখনো কোমায় রয়েছে। এত বড় ধোকা! চৌধুরী বুঝতেও পারিনি এভাবে নিমিষে তার সব শেষ, আর তা ওনার অজান্তেই। বাস্তবতাও কিন্তু এরকমই, আমাদের অজান্তেই অন্যায় সাজা আমরা পেয়ে যাই। 22 বছর ধরে দেশের মানুষকে, নিজের পরিবারকে, নিজের আপনজনকে আপনি এর থেকেও জঘন্যভাবে ধোকা দিয়ে আসছেন মিস্টার চৌধুরী। আদির কথায় সবাই সম্মতি জানায়, আর তখনই প্রবেশ করে রোহান এবং ওর মা মিসেস রাবেয়া চৌধুরী।
ওনাদের সবটা খুলে বলার পর নিজেরাও মুখ ফিরিয়ে নেন মিস্টার চৌধুরী থেকে। অসহায় রূপ চৌধুরী বুঝে যান ওনার পাপের ফল এবার ভোগ করার সময় এসে গেছে, আর তাই বাধ্য ছেলের মতো সব স্বীকার করে নেয়। ঘটনা শেষে পুলিশ কনস্টেবল এসে হাত কড়া পরিয়ে নিয়ে যায় আসামিকে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই 1 মিনিট, রাতুল আর ঈশিতা ওরা কোথায়? ঠিকই তো। আদি, তুই তো সব করলি, কিন্তু ওনাদের কি হলো? ডোন্ট ওয়ারি, ওরা সেফ আছে। এটা এডিট করা। কোথায় ওরা? আসলে ওদের দুজনকেই ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছে তো, তবে ডোজ মারাত্মক বেশি হয়ে গেছে, তাই এখনো জ্ঞান ফেরেনি। কি বলছিস? বেশি হয়ে গেছে? জ্ঞান ফিরেনি? ওরা ঠিক আছে তো? সবাই ঠিক আছে। কোথায় ওরা? দেখা হবে এখন, সবাই এখান থেকে চল। তারপর সবাই এয়ারপোর্ট থেকে বাড়ি চলে আসে। এসে দেখে ঈশি এবং রাতুল দুজনেই বাড়িতে ড্রয়িং রুমে বসে আছে। ওদের দেখে সবাই অবাক হয়ে এসে ওদের খোঁজ খবর নিতে থাকে। সবাই ওদের নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই ফাঁকে আদি নিজের রুমের দিকে চলে যায়। কিছুক্ষণ পর আদি তার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসে, যা দেখে সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে। এ কি আদি, এসব কি? আমি চলে যাচ্ছি। বাবা কি বলছিস তুই এইসব? নিজেকে ছাড়িয়ে নিয়ে দেখুন, আমি এখানে থাকতে আসিনি, একটা কাজে এসেছিলাম, আমার কাজ শেষ। মানে আদি কি বলছিস এসব? আমি কিন্তু নিজের পরিবারের কাছে ফিরে আসিনি। তোর মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া? তুই জানিস তুই চলে যাওয়ার পর এই বাড়ির মানুষগুলো কতটা কষ্ট পেয়েছে? ভাইয়া 3 দিন কিচ্ছু খায়নি, নিজের ভুল বুঝতে পেরে কতটা কষ্ট পেয়েছে। ভাইয়াকে অনেক কষ্টে ডিপ্রেশন থেকে ফিরিয়ে আনতে হয়েছে। বাবা মায়ের কথা না হয় বাদই দিলাম, আর তুই জানিস এশিয়াপুর কি অবস্থা হয়েছিল? বিদেশে থেকে ফিরে এসেছিল একেবারের জন্য, তাও এসেছিল তোর জন্য, কিন্তু যখন এসে তোকে খুঁজে পায় না তখন দায়ী করতে থাকে নিজেকে। আপুর কথা একটাই ছিল, যদি আপু বিদেশে না যেত তাহলে হয়তো তুই বাড়ি থেকে বেরিয়ে যাইতি না। আর এইসব কিছুর জন্য নিজেকে আমাদের 2 পরিবারকে দায়ী করতে থাকে। তুই জানিস আপু কোথায় থেকে বড় হয়েছে? কোথায় থেকে বড় হয়েছে মানে? তুই পরিবার ছাড়া ছিলি বলে আপুও নিজের পরিবার ছেড়ে দিয়েছে। খুব সাধারণ একটা হোস্টেলে থেকেছে, সেখানেই থাকা খাওয়া পড়াশুনো করেছে। কি সব বলছিস? তুই ভেবেছিস তুই চলে যাওয়ার পর কেউ তোর খোঁজ করেনি? কিন্তু না, বাবা সারা শহর তোকে খুঁজেছে, পায়নি। পাবে কি করি? তুই চলে গেলি চট্টগ্রামে। তোর পরিচয় পাওয়ার আগের দিন পর্যন্ত আবু তোকে খুঁজেছে, আর তোর পরিচয় পাওয়ার পর তো পাগল প্রায় হয়ে গেছিল। আর তুই কত সুন্দর চলে যাচ্ছিস। বাহ বাহ। কি জানিস তো ভাইয়া, এশিয়াপুর ঠিকই বলেছে, যদি গুলি না লাগতো তাহলে হয়তো এত কাছে পেয়েও তোকে সারা জীবন খুঁজে যেতেই হতো, শুধু তোর ইগোর জন্য। মা নিজের এত শখের চাকরি ছেড়ে দিয়েছে তোকে হারিয়ে। এতক্ষণ ধরে আদির বোন আদিকে এই কথাগুলো বল, কেউ কিছু বলে না? প্লিজ, অনেক হয়ে গেছে, আর একটা কথাও এখানে বলার আমি প্রয়োজন মনে করি না। আপু কিছু বলতে যাবে তার আগেই থামিয়ে দেয় ঈশি। বললাম তো আর কোনো কথা হবে না। আমার কিছু বলার আছে তো, এভাবে অর্ডার দিলে আমি বলবো কি করে? কি বলবি তুই? কি বলার আছে? অনেক কিছু। কিচ্ছু নেই, বেরিয়ে যা। তোর যেখানে যাওয়ার এক্ষুনি বেরিয়ে যা। আমি নেক্সট টাইম তোকে এই বাড়িতে দেখতে চাই না। আরে কথা তো শোন। কারো কথায় কান্না দিয়ে এসে নিজের রুমে চলে যায়। এদিকে আমি নিজের বাবা মা ভাই বোন সবার কাছে ক্ষমা চাই। আজ নিজেই আদির মাকে জড়িয়ে ধরেছে। এই প্রথমবার সে তার ভাইয়ের বুকে মাথা রাখতে পেরেছে। এভাবে কিছুক্ষণ চলার পর ভাবি বলে, আদি, তোমার একবার ঈশির কাছে ক্ষমা চাওয়া উচিত। তোকে হারিয়ে সব থেকে বেশি কষ্ট কিন্তু ঈশি পেয়েছে। যাচ্ছি। আদি চলে আসে উপরে ঈশি রুমের দিকে, ভয়ে ভয়ে পা বাড়ায়, কিন্তু সেখানে দেখে ঈশি নেই। ব্যাপার কি, গেল কোথায়? তার মনে মনে ভাবে হয়তো ছাদে আছে, তাই ছাদের দিকে যাবে। সেই সময় চোখ যায় নিজের রুম, মানে আদির আগের রুমের দিকে। দরজায় উকি মেরে দেখে ঈশি এখানেই বসে আছে। আর তাই আদি গুটি গুটি পায়ে ভিতরে প্রবেশ করে। কারো প্রবেশ টের পেয়ে ঈশি বুঝে যায় কে এসেছে, আর তাই না ঘুরেই বলে, কারো রুমে আসতে গেলে নক করে আসা লাগে, এটুকু কমন সেন্স নেই? যা বাবা, আমার ঘরে আমি নক করে আসবো কোন দুঃখে শুনি? আপনার ঘর মানে? আমার ঘর। কিন্তু আপনি তো এই বাড়ির কেউ না। আপনার পরিচয় আপনি একজন আর্মি অফিসার, আর এই ঘরটা এই বাড়ির ছোট ছেলের। আমি এই বাড়ির ছোট ছেলে ম্যাডাম। আমি মানি না। আচ্ছা ঠিক আছে, আমার পরিচয়
যখন একজন আর্মি অফিসার তেমনি আপনিও তো পুলিশ অফিসার, তাহলে এই বাড়ির ছোট ছেলের রুমে কি করেন? তার কৈফিয়ত আপনাকে দিতে হবে? আমার ইচ্ছা হয় তাই আসি। আমারও তাই। ঈশা একটা আঙ্গুল আদির দিকে তুলে বলে, দেখ আদি, আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমার আছে নাকি বলে ঈশির আঙ্গুল ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসে, এতটাই কাছে যে আদির গরম নিঃশ্বাস ঈশির মুখের উপর পড়ে, যার টের ঈশি নিজেই পাচ্ছে। ছাড়। আদির কোনো হুঁশ নেই, কেমন যেন একটা নেশার ঘরে আছে। আদি কোথায় হারিয়ে গেলি? ছাড় না প্লিজ, লাগছে তো আমার। ঈশির চিৎকারে ঘোর কাটে আদির, বলে আদি ঈশিকে ছেড়ে দেয়। আদি আবারও এগিয়ে গিয়ে ঈশির সামনে দাঁড়ায়, ওর দু কাঁধে হাত রেখে বলে, আচ্ছা ঈশি, তুই আমার উপর অনেক রেগে আছিস তাই না? কেন? ওই যে আমি তোদের থেকে নিজেকে আড়াল করে রেখেছি, আর চলে যাচ্ছিলাম, আমার সবাইকে কত কষ্ট দিলাম। দূর, রাগ করবো কেন? তুই জানিস না আদি, তোকে ফিরে পেয়ে সবাই কতটা খুশি। তুই আমার জীবনের সবচেয়ে সেরা গিফট পেয়ে গেছি। তুই চলে যাওয়ার পর আমি কারো কাছ থেকে কোনো গিফট নেইনি, শুধু সব সময় তোকে ফিরে পেতে চেয়েছি, কারণ তুই আমার সেরা গিফট। তাই? আই এম সরি। কেন? এতদিন কষ্ট দেওয়ার জন্য। সরি তো আমার তোকে বলা উচিত, কারণ আমি তোকে ফিরে পেয়ে আবারও হারাতে বসেছিলাম। তুই তোর দায়িত্ব পালন করছিস, তবে হ্যাঁ, সরি তোর বলা উচিত। আমার নিজের দোষে। আমি জানি। আই এম সরি আদি। না, আমাকে না। তাহলে? সবার কাছে। সবাই আমার জন্য যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট তোর জন্য পেয়েছে, কারণ আমি তো হারিয়ে গেছিলাম, আর তুই তো থেকেও ছিলি না। তোর জন্য অনেক কেঁদেছে সবাই। আমি এখানে আসার পর নোটিস করেছি। কিন্তু আমার কিচ্ছু ভালো লাগেনি। আমি জাস্ট কাউকে সহ্য করতে পারতাম না। এখন নিচে চল, সবাই আছে, আমাদের উচিত সবার কাছে ক্ষমা চাওয়া। আদির কথা মতো ঈশি নিচে চলে আসে, এসে দেখে সবাই আছে নিচে। ঈশি আর আদিকে একসাথে দেখে সবাই বেশ খুশি হয়। ওফ আপি, তোদের দুজনকে একসাথে যা লাগছে না। ঈশির কথায় আদি আর ঈশি দুজনেই লজ্জা পেয়ে যায়। এতক্ষণ আদি ওর হাত ধরেছিল, হঠাৎ করে ঈশি হাতটা ছাড়িয়ে নেয়। আজ আমাদের বাড়িটা পরিপূর্ণ মনে হচ্ছে। আল্লাহর কাছে প্রার্থনা সবসময় যেন এরকমই থাকে। আচ্ছা, তোরা দুজন আবার চলে যাবি না তো বাড়ি ছেড়ে? না বাবা, কোথায় যাব না। কি এত বছর পর নিজের মেয়ের মুখে বাবা ডাক শুনে খুশিতে চোখে পানির জল আসে। আদি পিছনে এসে ওনার কাঁধে হাত রেখে ভরসা দেয়। এভাবে চলতে থাকে তাদের সবার মাঝে কথাবার্তা। ঠিক এমন সময় বাড়িতে প্রবেশ করেন আদি এবং ঈশি, দুজনের সিনিয়র স্যার। আসতে পারি? আরে বাহ, পুলিশ কমিশনার আর্মি মেজর দুজন একসঙ্গে আমার বাড়িতে আসুন। আসুন। আদিত, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আমি পুরোপুরি সুস্থ। সত্যি আদিত, তুমি যা খেল দেখালে এসেছি, একটু জন্য তো সবাই ঘাবড়ে গেছিলাম আমরা। আমি সব সময় সব কেসের শেষের দিকে তোমাদের এইভাবে চমকে দিই। সুজন বাইরে থেকে কথাটা বলতে বলতে ভিতরে প্রবেশ করে। আমি আদির সঙ্গে অনেকটা কেসে ছিলাম, আর সব কটাতেই আমি লাস্টে গিয়ে সারপ্রাইজড হয়েছি। আরো অনেকক্ষণ ধরে চলে তাদের আড্ডা। আচ্ছা শোনো, যে কারণে আমাদের এখানে আসা। বলুন স্যার। এই কেসটা এতটা ইজিভাবে শেষ করার জন্য তোমাদের সবার জন্য একটা সম্মাননার আয়োজন করা হয়েছে। আগামীকাল তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবে। পরের দিন সময় মতো সবাই পৌঁছে যায় অনুষ্ঠানে। বড় অফিসাররা অনেক বক্তব্য রাখেন, প্রশংসা করেন আদির সাহসিকতার আর বুদ্ধিমত্তার, এবং সব শেষে ডাকা হয় আদি এবং ঈশি দুজনকে স্টেজে, কারণ কেসটা যৌথভাবে সম্পাদিত হয়েছে। দুজনে চলে যায় স্টেজে। আমি আজ এই পর্যন্ত এসেছি, সম্মানটা পাচ্ছি, তার পেছনে একজনের হাত রয়েছে, আর তিনি হলেন আমার বাবাই, সিনিয়র আর্মি অফিস বাদল মির্জা। যদিও উনি আর নেই, তবু আমার এই প্রফেশনাল আশাটা ওনার জন্যে। আজকের পুরস্কারটা আমার বা ঈশিতা জামানের একার প্রাপ্য নয়, আমাদের পুরো টিমের প্রাপ্য, যারা দিনরাত এক করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। না করলে আদিব বা ঈশিতা কারোর পক্ষে সম্ভবত নয় কেসের পর্যন্ত পৌঁছানো। তাই আমি চাই আমরা সবাই একসাথে সম্মানটা নিতে। চলে আসুন আর্মি পুলিশ স্পেশাল টিমের সবাই। একে একে সবাই স্টেজে এসে পুরস্কারটা নিয়ে নেয়। পার্টিতে সবাই বেশ মজা করে। ঈশি, আমার একটা কথা ছিল। বল। আর শুধু ভাবছি। কি ভাবছিস? আমি ভাবছি তোর মতো একটা মাথা মোটাকে কে পুলিশের দায়িত্ব দিয়েছে। কি ভুল কি বললাম? তুই তো চোরও চিনিস না, আর গেরস্তও চিনিস না। চোরকে ছেড়ে গেরস্তকে হাত কড়া পরানোর প্ল্যান করিস। তবে রে, দেখাচ্ছি। এই বলে ঈশি আদির পিছনে দৌড়াতে থাকে। হঠাৎ আদি থেমে যায়। ঈশিও আদিকে মারতে মারতে সামনের দিকে তাকিয়ে থমকে দাঁড়ায়। দেখ ঈশি, ওর মনটা খারাপ। আদি আর ঈশি দুজনে এগিয়ে যায়। রোহান একা একা দাঁড়িয়ে আছে।
মনটা খারাপ, তাই না? আরে ভাইয়া, মন খারাপ হবে কেন? এর মধ্যে একে একে সবাই আদিদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসে, আর রোহানকে দেখে চুপ হয়ে যায় বাবার জন্য। নিজের বাবা তো সেই ছোটবেলায় হারিয়ে গেছে, আর এতদিন যাকে বাবা বলে দেখেছি ছেলে বলে মানেই না। সবটাই অভিনয়। মন খারাপ করো না বাবা, আমরা তো আছি। ঠিকই তো, আমরা সবাই তোমার সাথে আছি। জন্যই তো আল্লাহর কাছে আমি শুকরিয়া মানি আমাকে এত ভালো একটা পরিবারের সদস্য করার জন্য। তারা চোখে পানি কেন? সরি ভাইয়া, আর আসবে না। চল চল সবাই চল। এখন কোনো স্যাড মুহূর্ত আমরা চাই না, সবাই মিলে আমরা শুধু এনজয় করব। সুজনের কথায় তাল মিলাই ভাইয়া ভাবি, নিশি, আরু, রুহান সবাই আনন্দে মেতে ওঠে। এভাবেই চলতে থাকে তাদের বাকি জীবন। সবাই দোয়া করবেন যেন সবাই সবসময় এভাবেই মিলেমিশে থাকতে পারে।